আমরা গত ক্লাসে ফর লুপ ওয়াইল লুপ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই যে লুপ লুপ যে আমরা পড়ছি, বাকি আছে একটা লুপ, সেটা হচ্ছে ডু ওয়াইল লুপ। লুপ বলো অথবা ইফ এলস স্টেটমেন্ট বলো, ইফ এলস নিয়ে কিন্তু আমরা তেমন একটা কথা বলি নাই। এই সবগুলো যে সেকশনের ভিতরে পড়ে, সেই সেকশনটার নাম হচ্ছে কন্ট্রোল ফ্লো। অর্থাৎ এগুলো দিয়ে আমরা আমাদের প্রোগ্রামকে কন্ট্রোল করি। ইফ এলস দিয়েও কন্ট্রোল করি আমরা একটা ডিভাইসকে, যে আমি যেভাবে বলবো ওইটা যদি হয় তাহলে এটা করবা, ওটা না হলে তাহলে অন্যটা করবা, এইরকম একটা সিচুয়েশন। বা এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ঘটতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি এই কাজ করতে থাকবা, যখনই ওই ঘটনা ঘটা বন্ধ হয়ে যাবে তখন তুমি কাজ করা বন্ধ করে দিবা। সো এইরকম এই যে আমরা তাকে কন্ট্রোল করছি কোনো একটা শর্ত দিয়ে বা কোনো একটা কন্ডিশন দিয়ে, তো সেই জিনিসটার নামই হচ্ছে কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লো মানে হচ্ছে ফ্লোকে কন্ট্রোল করে ফেলা আর কি, এরকম একটা। তার এই সেকশনটার নামই হচ্ছে কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লো এর মধ্যে তোমার ইফ স্টেটমেন্ট ঢুকে যায়, ইফ স্টেটমেন্ট ঢুকে যায়, আর লুপ ঢুকে যায়, এবং আরেকটা স্টেটমেন্ট আছে যেটার নাম হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সুইচ নিয়ে আমরা কথা বলিনি এখনো, সুইচ নিয়ে আমাদের কথা বলা লাগবে। ওকে, তো আমরা আস্তে আস্তে শুরু করে দিই। আচ্ছা, তো প্রথমে সুইচ নিয়ে কথা বলার আগে আমাদের ইফ জানা উচিত। ইফ নিয়ে যে ঝামেলাটা হয় সেটা নিয়ে আলটিমেটলি আমরা সুইচ নিয়ে কাজ করি। ওকে, সুইচ অবশ্য তোমরা খুব একটা বেশি যে ইউজ করবা তোমাদের পরীক্ষার সময় এরকম না। পরীক্ষায় নর্মালি আমরা সুইচ তখনই ব্যবহার করে থাকি যখন প্রশ্নের মধ্যে বলে দেয় যে সুইচ ইউজ করো। নর্মাল কেস করলাম, আমরা পরীক্ষাতে নর্মালি সুইচ ব্যবহার করি না, যদি না প্রশ্নে বলে দেয়। তো প্রশ্ন যদি বলে দেয় যে সুইচ ব্যবহার করে এই কাজটা করো, দেন ইউ নিড টু নো অ্যাবাউট সুইচ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে ইফ এলস ইউজ করব, এই যে ইফ এলসটা ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের কোন ধরনের স্টেটমেন্ট? ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি আছে এই স্টেটমেন্টের, সে ডিসিশন মেক করতে পারবে। তো আমরা বলবো এটাকে এভাবে যে ডিসিশন মেকিং স্টেটমেন্ট, সেগুলোই হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট। ওকে, স্টেটমেন্ট। তাহলে আমরা কিভাবে লিখি জিনিসটা একটু খেয়াল করবা। এগুলো কিন্তু পুরো ইংলিশের মতো, যেভাবে ইংলিশে আমরা সেন্টেন্স লিখি এরকম ভাবেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এখানে ডিজাইন করা আছে। ইফ আমরা দিব একটা এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে কি, আমি ভিতরে শর্তটা দিব যে যদি এটা হয়, এই যদি এই এটা যেটা বললাম এই এটাই হচ্ছে এই এক্সপ্রেশনটা। তারপর আমরা প্রোগ্রামের স্টেটমেন্টটা লিখে ফেলবো এখানে, প্রোগ্রাম স্টেটমেন্ট, প্রোগ্রাম স্টেটমেন্ট। ওকে, এইভাবে আমরা লিখে যাব। ওকে, তো এরকম ভাবে ছোটখাটো অনেক প্রবলেম থাকতে পারে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আমি হচ্ছে ঘুরতে যাব, যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি ঘুরতে যাব না। তো আমরা জিনিসটাকে যদি ইংলিশে লিখি তো আমরা এইভাবে লিখতাম, ইফ ইট ইজ নট রেইনিং, ইফ ইট ইজ নট রেইনিং, তাহলে কি করব? আই উইল গো আউট। এইটা কথা, যদি বৃষ্টি না হয় আমি বাইরে যাব। এলস, এলস মানে ডেফিনেটলি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি ভুল বলে ফেলছি, বৃষ্টি না হলে আমি বাইরে যাব, আই উইল গো আউট। এটা তো ইললজিক্যাল হয়ে গেছিল একটু। আই উইল গো আউট, বৃষ্টি না হলে আমি বাইরে যাব, আর যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না, তাহলে আমি লিখবো আই ওয়ন্ট গো আউট। এই যে কথাটা বললাম, তুমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস দিয়ে এই কাজই করবা। ওকে, আমার এখানে কন্ডিশন দুইটাই ছিল, হয় বৃষ্টি হবে না হয় বৃষ্টি হবে না। বৃষ্টি যদি না হয় আমি বাইরে যাব, বৃষ্টি যদি হয় আমি বাইরে যাব না, এই কথাই এখানে লিখলাম। তো সেম কথা আমি যদি তোমাকে একটা সি প্রোগ্রাম দিয়ে লিখতে বলি তাহলে জিনিসটা কিরকম হবে? নর্মালি তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হিসাব নিকাশের কাজ কাম করি, ঠিক তো? সো এখন আমরা বলতে পারি যে একটা সংখ্যা যদি ৮০ এর চেয়ে বেশি হয় সেটাকে আমি এ প্লাস বলবো, যদি সেটা না হয় তাহলে আমি তাকে এ প্লাস বলবো না। ওকে, বা আমি যদি ৫ মার্ক বলি, যে ইফ মার্কস is greater or equal to 33, আমরা কি বলবো? আমরা বলবো স্টুডেন্ট, আমি জাস্ট প্রিন্টএফ লিখছি না, জাস্ট তোমাদেরকে আমি হিসাবটা বোঝাচ্ছি, স্টুডেন্ট পাসড। এলস যদি সে 33 এর চেয়ে বেশি অথবা 33 এর চেয়ে সমান না পায়, তো ডেফিনেটলি সে 33 এর চেয়ে কম পাইছে, ফেইলড। এই তো কথা। তো এই জিনিসগুলাই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে থাকবো। তো ইফ এলস এর অনেক ব্যবহার, নিউমেরাস ব্যবহার তোমরা দেখতে পাবা সামনে, অনেক ব্যবহার আমরা করবো ইফ এলস।
তো এখানে কিছু কথা আছে, ইফ এর মধ্যে আবার অনেক ধরনের ঝামেলা আছে। ইফ আছে, ইফ এলস ইফ আছে। ধরো এইভাবে আমরা তিনটা টাইপের ইফ ব্যবহার করে থাকি। ইফ, এটা থাকে এলস ইফ, এলস ইফ আর একটা কাহিনী, তারপর থাকে এলস। এই তিন ধরনের স্টেটমেন্ট আমরা ব্যবহার করে থাকি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলস ইফ এবং একটা হচ্ছে এলস। এখন এগুলোর মধ্যে পার্থক্য কোন জায়গায় খেয়াল করবা। যদি আমি ইফ বলি, ইফ সামথিং হ্যাপেন্স দেন ডু দিস, এই সেকেন্ড ব্রেকেট দিয়ে আমি বুঝাচ্ছি এই ইফের ভিতরে হচ্ছে এই কাহিনীটা ঘটবে। যদি ইফের ভিতরে যা বলছি সেটা সত্য হয়, তাহলে এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে কিছু একটা আমি দিব, সেটা সে কাজ করবে। আমি যদি দিই এলস ইফ, আমি যদি দিই এলস ইফ সামথিং, মানে আরেকটা কন্ডিশন দিলাম, সেক্ষেত্রে এটা হবে। সো এখন একটা জিনিস খেয়াল করো, ইফ যদি সত্য না হয়, ইফের ভিতরে যে কন্ডিশন আছে সেটা যদি সত্য না হয়, দেন অনলি সে এলস ইফে ঢুকবে। ইফের ভিতরে যে কন্ডিশন আমি দিছি সেটা যদি সত্য হয়ে যায়, সে এলস ইফের দিকে তাকাবেও না। আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি বলি একটা ঘটনা, মনে করো ধরো গতদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি গত কোনো একটা ক্লাসে, যে আমি একজনকে একটা দোকানে পাঠালাম, যদি আমি যা চাচ্ছি সেটা ওই দোকানে থেকে থাকে, তাহলে সে নিশ্চয়ই আর পরের দোকানে যাবে না। সো সে যদি ওই দোকানে সব যা পাওয়ার তা পেয়ে যায়, সে কিন্তু কখনোই এলসিফে ঢুকবে না। প্রথমেই যে দোকানটা পাইছে সেই দোকানে যদি সে দরকারি জিনিসপত্র সব পেয়ে যায়, সে ডেফিনেটলি ওইটা নিয়ে চলে আসবে, সে তার পরের দোকানে যাওয়ার দরকার পড়তেছে না। কিন্তু প্রথম দোকানে যদি না পায়, সো ডেফিনেটলি তার কাছে অপশন আছে, প্রথম দোকানে পাইনি এলসিফ, যদি সেকেন্ড দোকানে আমি পেয়ে যাই তাহলে সে সেকেন্ড দোকান থেকে নিবে। তাহলে এলসিফে সে তখনই ঢুকবে যখন ইফটা সত্য না তখন। ওকে, এখন খেয়াল করো, আমি যদি এলসটা এখান থেকে মুছে দিই তাহলে কি হবে একটু বলো তো। ঘটনাটা চেঞ্জ হবে কিরকম ভাবে? একটু বলো কেউ একজন। আমি যদি এলসিফের এলসটা কেটে দিই তাহলে কি হবে? বলো বলো, তাড়াতাড়ি বলো, পারবা না কেউ? বলে দিই তোমাদেরকে। আমি যদি এলসিফের এলসটা কেটে দিই তাহলে যেটা হবে, সে এই কন্ডিশনে চেক করবে, এটা সত্য হোক কি মিথ্যা হোক ডাজন্ট ম্যাটার, সে এটাও চেক করবে। প্রথমটা সত্য হলেও সে সেকেন্ডটা চেক করবে, প্রথমটা মিথ্যা হলেও সে সেকেন্ডটা চেক করবে। মানে হচ্ছে আমি যখন এলস দেই, এলস দেওয়ার মানে হচ্ছে ইফের উপর সে ডিপেন্ডেন্ট। ইফ যদি সত্য হয়ে যায় সে এলস ইফে ঢুকবে না, বিকজ এলসের বাই ডিফল্ট গ্রামাটিক্যাল মিনিং তো এটা, যে এলস মানে কি, এলস মানে হচ্ছে যদি ওইটা না হয়। আমি যদি বলি আই উইল ডু দিস, ইফ ইউ ডোন্ট ডু দিস দেন আই উইল ডু দিস, এরকম একটা কাহিনী থাকে। এটা যদি হয় তাহলে আমি পরের কন্ডিশনে যাব না। ওকে, এলস মানেই কিন্তু তার ভিতরগতভাবে এটা দেয়া, এলস মানে হচ্ছে যদি ওইটা না হয় সেই ক্ষেত্রে আমি এটা করবো। ঠিক আছে, তো এখানেও সেম কথা, ইফ যদি সত্য হয়ে যায়, ইফের ভিতরে যে কন্ডিশন আছে সেটা যদি সত্য হয়ে যায়, তাহলে সে এলস ইফে ঢুকবে না। কারণ এলস মানেই হচ্ছে উপরে ইফটা যদি সত্য না হয় দেন সে এলস ইফে ঢুকবে। ওকে, আর আমি যদি এখান থেকে ইফ থেকে এলসটা সরিয়ে দিতাম একটু আগে যেটা করছিলাম, সেহেতু এলস সরিয়ে দিলে কি হবে, যে ইফ সত্য হলেও সে পরের ইফে ঢুকবে, ইফ মিথ্যা হলেও সে পরের ইফে ঢুকবে। প্রোগ্রাম একটা লিখলে তারপরে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, মানে এটাতে কি সমস্যা হতে পারে সেটা বুঝে যাবে তখন। তো আমি এলসিফ কিন্তু অনেকগুলো দিতে পারি, খেয়াল করো আমি এখানে একটা এলসিফ দিলাম, সেকেন্ড দোকানে সে গেল মনে করো, ওখানেও মনে করো জিনিসটা পায় নাই, আমি তার জন্য অপশন রাখছি, যদি তাতেও না হয় তুমি থার্ড দোকানে চেক করো। ঠিক আছে, যদি তাতেও না হয়, আমি তো একজন মানুষকে পাঠাইছি, তার একটা লিমিট তো আমার জানা আছে, এখন তো তাকে আমি সিলেটের বাইরে পাঠাবো না, নিশ্চয়ই আমার এলাকার মধ্যেই তাকে রাখবো। আমি তো জানি কয়টা দোকান আছে বা কতটুকু দূরত্বে কি দোকান আছে। ওকে, ফোর্থ ফোর্থ এলসিফ দিলাম আমি, এখন ফোর্থটাতেও যদি সে না পায়, বাই চান্স ফোর্থটাতেও সে জিনিসটা পেলো না, ফাইনালি আমি বলে দিলাম এলস, যদি কোনোটাই সত্য না হয়, ইফও সত্য হলো না, এলসিফও সত্য হলো না, পরের এলসিফও সত্য হলো না, পরের এলসিফও সত্য হলো না, তারপরে কি, আমি আর বললাম আর দরকার নেই, রিটার্ন হোম, বাসায় চলে আসো। ওকে, আর আর দেখার দরকার নেই, এই হচ্ছে কথা। আর এর মধ্যে যদি কোনো একটা এলসিফ সত্য হয়ে যায় তাহলে সে আর এলসে ঢুকবে না, এলস তখনই হবে যখন আগের এলসিফটা সত্য না, এই এলসিফে তখনই ঢুকবে যখন এর আগের এলসিফটা সত্য না।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, জিনিসটা সিকোয়েন্স মেনটেন করে চলে। পরেরটা তখনই কাজ করবে যখন আগেরটা মিথ্যা হয়ে যাবে। আর আমি যদি সবগুলোর এলস কেটে দিয়ে সবগুলোতে ইফ দিয়ে দিই, উপরের ইফ সত্য হোক কি মিথ্যা হোক সে পরের ইফে ঢুকবে। মানে ইফ হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা স্টেটমেন্টের মতো, ইন্ডিভিজুয়াল। তুমি ইফ দিছো মানে ওটা চেক করবি, আর এলস ইফ দেওয়া মানে কি আগের ইফের উপর সে ডিপেন্ডেন্ট। আশা করি কথাটা বুঝাতে পেরেছি। আচ্ছা এখন, আচ্ছা আজকের ক্লাসটা মনে হয় একটু লেটে আমি আপডেট দিছি, সেজন্য অনেকেই অ্যাটেন্ড করে নিয়ে আজকে, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ইফ এর একটা প্রবলেম দেখে ফেলি, ইফ দিয়ে আমরা একটা কাজ করি। ওকে, ছোটখাটো প্রবলেমে দিব একটা। জুৎসে প্রবলেম নিয়ে আসি। আমি মনে করো ইফ দিলাম একটা এভাবে যে একটা সংখ্যা জোড় কি বেজোড় সেটা চেক করবা। চেক ইফ এ নাম্বার ইজ অড অর ইভেন। একটা সংখ্যা বেজোড় নাকি জোড় সেটা তুমি চেক করবা। এখন তুমি কিভাবে চেক করবা? একটা সংখ্যা, আমার একটা প্রোগ্রাম লিখতে হবে, তোমার পরীক্ষাটা আসতে পারে যে একটা সি প্রোগ্রাম লিখো যে প্রোগ্রামটা একটা সংখ্যা জোড় নাকি বেজোড় সেটা তোমাকে বলে দিতে পারে, বা সে আউটপুট দিবে। তুমি একটা সংখ্যা ইনপুট দিবা, সে আউটপুট দিবে যে দিস ইজ ইভেন নাম্বার, দিস ইজ অড নাম্বার, এরকম একটা সিচুয়েশন তোমাকে দিবে। ওকে, তো এখন এটা আমরা কিভাবে করব? একটা জিনিস খেয়াল করো, একটা সংখ্যা জোড় হওয়া মানে কি বলতো? একটা সংখ্যাকে কখন আমরা জোড় বলতে পারি? দুই দ্বারা বিভাজ্য, তাই তো? দুই দ্বারা একটা সংখ্যা বিভাজ্য মানে হচ্ছে সে ইভেন অথবা জোড় সংখ্যা। তো একটা সংখ্যা যে দুই দ্বারা বিভাজ্য সেটা আমরা চেক করব কিভাবে, খেয়াল করবা। সেটা আমরা চেক করবো এইভাবে, ওই সংখ্যাটা, মনে করে একটা সংখ্যা হচ্ছে আমাদের n, এই সংখ্যাটাকে আমি যদি দুই দ্বারা ভাগ করে তার ভাগশেষটা যদি 0 হয়ে যায়, মানে কি দুই দ্বারা সে ভাগ করতে পারছে আমি তাকে, ধরো আমি যদি 16কে দুই দ্বারা ভাগ করি, 8 দুগুণে 16, ভাগশেষ কিন্তু 0 থাকে। আর এই অপারেটরটা কিন্তু আমাদের মডিউল অপারেটর অথবা রিমাইন্ডার অপারেটর, সো এটা কিন্তু আমাকে ভাগশেষই দিচ্ছে। তো একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 আসে মানে হচ্ছে দুই দ্বারা তাকে ভাগ করতে পারছি আমরা। দুই দ্বারা যদি ভাগ করতে পারি তাকে আমরা ইভেন বলবো, আর না হয় তাকে আমরা অড বলবো। ওকে, তো আমাদের প্রোগ্রামটা কিরকম হবে একটু লিখে ফেলি, জাস্ট ভিতরে স্ট্রাকচারটা লিখতেছি। প্রথমে আমাদের একটা ইন্টিজার থাকবে ইন্ট n, তারপরে আমরা এটাকে স্ক্যান করব। আমি আর স্ক্যানের মানে সি এর প্রোগ্রাম লিখলাম না, এমনি একটা সিডিও কোডের মতো লিখে দিলাম স্ক্যান এন, আমরা এন এর ভ্যালুটা স্ক্যান করব। ওকে, তারপরে আমরা কি করবো, আমরা চেক করতে হবে যে এটা জোড় নাকি বেজোড়, তাই তো? এইভাবে লিখবো ইফ n%2 ইকুয়াল ইকুয়াল 0। নিশ্চয়ই ইকুয়াল ইকুয়াল তোমরা চিনো। ইকুয়াল ইকুয়াল কি করে, সে বলবে তার দুই সাইডের যে দুইটা অপারেন্ড আমরা রাখছি, এই যে ইকুয়াল ইকুয়ালের এক পাশে আছে n%2 ইজ ইকুয়াল 0, মানে কি যদি n কে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় তাহলে তো এই 0 এবং এই 0 পরস্পর সমান, এবং সে তো চেক করছে এটা যে এই দুটো সমান কিনা। যদি সমান হয়ে যায় তাহলে তো সত্য, তাহলে তখন আমরা কি প্রিন্ট করব? তখন আমরা প্রিন্ট করব এইভাবে যে প্রিন্টএফ %d ইজ ইভেন। এই %d এর জায়গায় কি বসবে, n এর ভ্যালুটা বসে যাবে। তো সিমিলারলি এখন যদি সেটা দুই দ্বারা ভাগ না যায়, দুই দ্বারা ভাগ না যাওয়া মানে কি ভাগশেষ কত হবে, ভাগশেষ 1 হবে। একটা জিনিস মাথায় রাখবার সময়, নাম্বার থিওরির জিনিসটা, বাট তোমাদের কাজে লাগবে অনেক জায়গায়। একটা সংখ্যাকে মানে তুমি যখন কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করবা, যে কোনো কিছুকে, যে কোনো বাস্তব সংখ্যাকে তুমি যদি একটা সংখ্যা দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে তুমি ভাগশেষ অবশ্যই 0 থেকে শুরু করে ওই সংখ্যার 1 আগ পর্যন্ত পাবা। যেমন ধরো আমি যখন কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করি, আমি দুইটা সংখ্যায় ভাগশেষ পেতে পারি, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1, কারণ 0 থেকে শুরু করে 2 - 1 আমার এটাই থাকে। আমি যদি 3 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ কি কি থাকতে পারে, 0 1 2। আমি যদি 4 দ্বারা ভাগ করি আমার ভাগশেষ কি কি থাকতে পারে, 0 1 2 3। কারণ 4 দ্বারা যদি ভাগ যাই তাহলে তো আর ভাগশেষ শূন্যই চলে আসবে, আমার তো রিপিট হয়ে যাচ্ছে, তাই তো? 5 দ্বারা যদি আমি ভাগ করি ভাগশেষ কি কি থাকতে পারে, 0 1 2 3 4, শেষ। হিসাবটা আশা করি বুঝতে পারছো। তো যেহেতু আমরা 2 দ্বারা ভাগ করছি, আমার ভাগশেষ হয় 0 থাকবে না হয় 1 থাকবে। ভাগশেষ তো 2 থাকতে পারে না, কারণ ভাগশেষ যদি 2 থাকে ওই 2কে তো আমি 2 দিয়ে ভাগই করতে পারতাম, তাই তো? সো এই জিনিসটা কমন সেন্স। আচ্ছা, তার মানে যদি সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 না হয়, তাহলে তো আমার কাছে আর কোনো অপশন নাই, বা তার কাছে আর কোনো অপশন নাই সেই ভাগশেষটা 1 হওয়া ছাড়া। 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 0 হবে না হয় 1 হবে।
তো এখন আর আমার এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন দেওয়ার দরকার, আমি ডিরেক্ট লিখে দেব এলস এলস কি দিব প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ অড, মানে এখানে এটার জায়গায় আমরা এন এর মানটা বসিয়ে দিব। ওকে, তো কোডটা করে ফেলে একটু কষ্ট করে। এবং এই প্রবলেমটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রবলেম, এটা মাথায় রাখবা। আমার কোড ব্লকসটা ওপেন হোক এর মধ্যে। আচ্ছা আসছে, তো আমরা এখন নিউ ফাইল খুলে ফেলি একটা, কন্ট্রোল শিফট এন দিয়ে। এই প্রোগ্রামটার নাম আমরা দিব ইভেন অড চেকার। তো এটা এটাই করি, ইভেন অড চেক ডট সি। ওকে, তো প্রোগ্রামটা লিখে ফেলি, বেশি বড় প্রোগ্রাম না। ইনক্লুড stdio সরি ডট এইচ ইন্ট মেইন। ভিতরে কি করব, জাস্ট একটা ইনপুট নিব। আমার যে সংখ্যাটা, আমি তো চাচ্ছি কিবোর্ড থেকে ইনপুট নিয়ে ওই সংখ্যাটাকে চেক করবো, আমি দিব ইন্ট এন। তারপর নিচে কি করব, নিচে যেটা করবো সেটা হচ্ছে স্ক্যানএফ, ওই সংখ্যাটা ইনপুট নিতে যাচ্ছি আমরা। সো পার্সেন্ট ডি এন্ড এন, সংখ্যাটা ইনপুট নিয়ে হয়ে গেলে এখন আমরা চেক করবো সংখ্যাটা জোড় কিনা অথবা বেজোড় কিনা। আমি বলবো ইফ এন পার্সেন্ট টু ইকুয়াল 0, অর্থাৎ এন কে 2 দ্বারা ভাগ করলে বাক্সের যদি শূন্য হয়, তখন আমরা কি বলবো, তখন বলবো প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ ইভেন। পার্সেন্ট ডি এর জায়গায় কি বসবে, এন এর মানটা বসে যাবে। ওকে, তারপরে কি করব, ইফ থেকে বের হয়ে আসছি। এলস যদি ইফ এরটা সত্য না হয়, যদি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য না হয়, সেক্ষেত্রে বলতে হবে কি, এই ব্র্যাকেটটা তোমরা চাইলে না দিতে পারো। এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমি দিলাম, এটা তোমরা চাইলে না দিতে পারো। যদি ইফের ভিতরে একের অধিক স্টেটমেন্ট থাকে তখন ব্র্যাকেটটা ম্যান্ডেটরি। আর যদি কাজ একটাই থাকে, এলস এর পরে যদি কাজ একটাই থাকে, এখানে তো ইফের পরে কাজ একটাই, প্রিন্টএফ সামথিং। যদি ইফের পরে প্রিন্টএফ এর পরে আর কোনো কাজ থাকতো অথবা প্রিন্টএফ এর আগে কোনো কাজ থাকতো, সেক্ষেত্রে আমার স্টেটমেন্ট থাকতো দুইটা। তো দুইটা স্টেটমেন্ট থাকলে আমার একটা ব্র্যাকেট লাগবে, এইভাবে একটা ব্লক বানানো লাগবে আমার ব্র্যাকেট দিয়ে। যেহেতু এখানে আমাদের স্টেটমেন্ট একটাই, আমি চাইলে ব্র্যাকেট স্কিপ করতে পারি। বাট ইন জেনারেল আমরা তো ধরে নিচ্ছি আমাদের এন সংখ্যক স্টেটমেন্ট থাকতে পারে, 3-4টা স্টেটমেন্ট থাকতেই পারে, সেই জন্য আমি জেনারেল কেস ধরে নিয়ে এখানে ব্র্যাকেটটা দিয়ে দিলাম। তোমরা একটা যদি লাইন থাকে ইফের পরে অথবা এলস এর পরে অথবা এলস ইফের পরে একটা যদি স্টেটমেন্ট থাকে ওই ইফের সাথে রিলেটেড, সেক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও চলবে। ওকে, তাও আমি দিয়ে দিলাম। তাহলে প্রিন্টএফ কি করবো আমরা এখন, পার্সেন্ট ডি ইজ অড, ওই সংখ্যাটা আমাদের বেজুর, কি করবো, এন এর মানটা দিয়ে দিলাম। ওকে, শেষ আমাদের কাজ। এখন আমরা প্রিন্ট করে দেই, দেখে কি হয়। ওকে, আসছে। আমি একটা সংখ্যা ইনপুট দিই, 12 ইজ ইভেন। ওকে, আমি আবার এটা রান করি। ধরো আমি বললাম 5 ইজ অড। তো আশা করি ইফ এলস এর ব্যাপারটা বুঝতে পারছো যে ইফ এটা। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখাই তোমাদেরকে আমি। এখন আমি দেখাবো এলস ইফ কেন দরকার, অথবা ইফ এবং এলস ইফ এর মধ্যে পার্থক্য কোন জায়গায়। তো আমি একটা সিনারিও তোমাদের সামনে নিয়ে আসি। মনে করো আমি একটা সংখ্যাকে ভাগ করব 3 দ্বারা। একটা সংখ্যাকে আমি 3 দ্বারা ভাগ করব। তো ভাগশেষ যদি শূন্য আসে, আমি বলবো এইভাবে, ধরো কিভাবে বলবো, একটু একটু চিন্তা করে আমি কি বলা যায় এটাকে। আচ্ছা, ওকে, ধরো আমি একটা সংখ্যা ইনপুট দিলাম। এই সংখ্যাটা যদি 100 এর চেয়ে বড় হয়, সংখ্যাটা যদি 100 এর চেয়ে বড় হয়, তাহলে আমি তাকে দিব, তার নাম আমি দিব বিগ নাম্বার।
তাকে আমি বিগ নাম্বার বলবো। সংখ্যাটা যদি 50-এর চেয়ে বড় হয় আমি বলবো এটা মিডিয়াম নাম্বার। সংখ্যাটা যদি 50-এর চেয়ে বড় হয় আমি তাকে বলবো মিডিয়াম নাম্বার। দেন সংখ্যাটা যদি 10-এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমি তাকে বলবো স্মল নাম্বার। যে এই হচ্ছে আমার টার্গেট, যে একটা সংখ্যা আমি নিব ইনপুট এবং চেক করব। সংখ্যাটা যদি 100-এর চেয়ে বড় হয় তাকে আমি বিগ নাম্বার বলে দিব। সংখ্যাটা যদি 50-এর চেয়ে বড় হয় তাকে আমরা মিডিয়াম নাম্বার বলবো। সংখ্যাটা যদি 10-এর চেয়ে বড় হয় তাহলে তাকে আমরা স্মল টার্গেট কেন বলছি, স্মল নাম্বার হবে। টার্গেট কই থেকে আসছে আল্লাহ জানে। আচ্ছা, সেই হচ্ছে আমার একটা উদ্দেশ্য আর কি, এটা আমি করতে চাই। এখন খেয়াল করো আমি জিনিসটা কিভাবে লিখবো। ডেফিনেটলি প্রথমে একটা সংখ্যা নিব, এটা ইনপুট নিব, এটা তো বুঝতেছো, এগুলো না লিখি। এখন দেখো আমি লিখলাম যে ইফ n ইজ গ্রেটার দেন 100, যদি সংখ্যাটা 100-এর চেয়ে বড় হয় তাহলে আমি কি প্রিন্ট করব, তাহলে আমি প্রিন্ট করব এটা একটা বিগ নাম্বার। তখন বলবো এটাকে একটা বিগ নাম্বার। আমি বললাম ইফ n গ্রেটার দেন 50, দেখো এলস ইফ বললাম, যদি 100-এর চেয়ে বড় না হয় তাহলে চেক করব সে কি 50-এর চেয়ে বড়। যদি 50-এর চেয়ে বড় হয় আমি প্রিন্ট করব তাকে যে এটা একটা মিডিয়াম নাম্বার। এলস ইফ যদি 50-এর চেয়ে সে বড় না হয় তখন আমি দেখব সে 100-এর চেয়ে বড় কিনা। এলস ইফ n গ্রেটার দেন 10, যদি 10-এর চেয়ে বড় হয় তাকে আমি বলবো স্মল নাম্বার। ওকে, সো এই জিনিসটাই আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে করি। আমরা এলস রাখবো দুই ক্ষেত্রেই, এলস ইফ রাখবো একটা ক্ষেত্রে, আরেকটা বার আমরা চেক করব এলস বাদ দিয়ে। এলস বাদ দিয়ে আমরা চেক করব যে এলস বাদ দিলে কি সমস্যা হতে পারে। ওকে, আমি লিখে ফেলি একটু কষ্ট করে। ইফ এলস 2.c। ওকে, আগের প্রোগ্রামটা কপি পেস্ট করে দিই। ওকে, আচ্ছা বড় করে দিলাম একটু। আমি বলবো কি, বলবো হচ্ছে যদি সংখ্যাটা 100-এর চেয়ে বড় হয়, তাই তো আমি লিখবো এখানে ইফ n is greater than 100, if n is greater than 100, আশা করি চিহ্ন তোমরা চিনো সবাই, এটা গ্রেটার দেন সাইন। আমরা কি প্রিন্ট করব, printf কি বলবো, %d is big, অর্থাৎ ওই সংখ্যাটা বড়। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব এলসিফ লিখতে থাকবো। ওকে, আমি এখন লিখবো এখানে 50 যদি হয়, যদি 50-এর চেয়ে বড় হয় এখানে এলসিফ লিখে দিই, অথবা এইভাবে লিখে দিলাম ইফ, তাহলে এটাকে কি বলবো, মিডিয়াম নাম্বার। ওকে, তারপর আমি আবার দিলাম, আরেকবার প্রিন্ট করে ফেলি ইফ, এখন বলবো যদি 10 থেকে বড় হয়, তাই তো যদি 10 থেকে বড় হয় তাহলে কি বলবো, দ্য নাম্বার ইজ দিস ইজ স্মল। ওকে, এখন আমি একটু দেখি তোমাদের সাথে কথা বলে যে কি মনে হয় কি প্রিন্ট হবে। আমি মনে করো ইনপুট দিলাম 150, কি প্রিন্ট হওয়া উচিত। আমি যদি 150 ইনপুট দিই কি প্রিন্ট হবে, বলো কেউ একজন বলো। আমি যদি 150 ইনপুট দিই কি প্রিন্ট হবে। ভাইয়া এখানে বলবে পার্সেন্ট আছে 150 ইজ বিগ, 150 ইজ মিডিয়াম, 150 ইজ স্মল। আচ্ছা হ্যাঁ, এই তো বুঝছো, তাহলে তিনটেই প্রিন্ট হবে। কারণ কি, ইফ তো সে সবগুলোই চেক করবে। আমি যদি 150 ইনপুট দিই 150 তো 100-এর চেয়েও বড় দেখাবে, 150 তো 50-এর চেয়ে বড় দেখাবে, 150 তো 10-এর চেয়ে বড় দেখাবে, তাহলে সবগুলোর প্রিন্ট হবে। এই হচ্ছে সবগুলোই ব্যবহার করলে সমস্যা। আমরা মুখে বললে যে যেরকম ভাবে বুঝে নেই, আমার প্রোগ্রামটা তো সেভাবে বুঝতেছে না। তো সে ডেফিনেটলি তিনটে ইফকেই শর্ত হিসেবে নিয়ে নেবে এবং তিনটা শর্তই তো আমার 150 ফিল আপ করবে, তো সে সবগুলো প্রিন্ট করে দিবে। দেখে যারা বুঝে নেই তারা এখন বুঝে না। আমি 150 ইনপুট দিলাম, দেখো 150 ইজ বিগ, 150 ইজ মিডিয়াম, 150 ইজ স্মল। আমি হয়তো এখানে নিউ লাইন দিই এই জন্য দেখতে খারাপ লাগতেছে, নিউ লাইন দিয়ে দিই এখানে, নিউ লাইন, নিউ লাইন। ওকে, এখন দেখি আবার, এখন আমি ইনপুট দিলাম মনে করো 60, এখন প্রিন্ট হবে কি মিডিয়াম আর স্মল, কারণ 60 তো 100-এর চেয়ে বড় না, ওইটা প্রিন্ট হয় নাই, কিন্তু 60 50-এর চেয়ে বড় এবং 60 10-এর চেয়ে বড়, তাহলে মিডিয়াম স্মল দুইটাই প্রিন্ট হয়ে গেছে। এটা তো আমি চাই নাই, একটা সংখ্যা একই সাথে তো মিডিয়াম এবং একই সাথে তো স্মল হতে পারে না। আর আগের এক্সাম্পলের ক্ষেত্রে তো একসাথে সে তিনটেই হয়ে গেছে, মিডিয়াম বিগ স্মল সব হয়ে গেছিল। তো এইটা রোধ করার উপায় হচ্ছে
আমার যদি প্রথম শর্তটা ফুলফিল করে ফেলে, আমি আর কোনো শর্তই দেখবো না, তা আমি তখন লিখবো কি এলস ইফ লিখে দেবো এটাতে। দ্বিতীয় শর্ত যদি ফুলফিল হয়ে যায় তাহলে আমার আর পরের শর্ত দেখার দরকার নেই, সেক্ষেত্রে আমি এটাকে এলস ইফ দিয়ে দিব। ওকে, তখন আমরা চেক করতে পারি। এখন দিলাম 150, 150 ইজ বিগ, কারণ 150 100 চেয়ে বড় হয়ে গেছে, প্রথম ইফেই সে সন্তুষ্ট, সে এলস ইফে আর ঢুকবে না, তাই তো। আমি যদি এখন ইনপুট দিই মনে করো 60 ইজ মিডিয়াম, ওকে, স্মল আর প্রিন্ট হয় নাই। এখন যদি আমি ইনপুট দিই 20 স্মল, এখন যদি আমি ইনপুট দিই মনে করো 10 অথবা 5 ইনপুট দিলাম, সে কিছু প্রিন্ট করবে না, কারণ 5-এর জন্য কোনো কন্ডিশন আমি দেই নাই। আমার ইফগুলো শুধুমাত্র 100-এর চেয়ে বড় কিনা, 50-এর চেয়ে বড় কিনা, 10-এর চেয়ে বড় কিনা চেক করতে বলছে আমাকে, কিন্তু 5 দিলে কি হবে সেটা বলা হয় নাই। তাহলে সেক্ষেত্রে আমার একটা জেনারেল কন্ডিশন দিয়ে থাকা দরকার, সেটা আমি দিয়ে দেবো এলস। যদি এই তিনটার কোনোটাই সত্য না হয়, মানে এই জিনিসটা এলস অনেকটা এরকম যে কোনোটাই খাটে নাই, তাহলে এখন একটা ফাইনাল সবার জন্য একটা পাইকারি ডিসিশন আমি দিয়ে দিব। সেটা হচ্ছে আমি দিব এখানে পার্সেন্ট ইজ নট কোয়ালিফাইড, মানে এটা সংখ্যার মধ্যে আমি ধরেই নিই। 10-এর চেয়ে বড় হলে মিনিমাম আমি তাকে সাইজে ধরবো, বা 10-এর চেয়ে যদি ছোট হয়ে যায় দেন আই ওন্ট কাউন্ট ইট। ওকে, পার্সেন্ট ইজ নট কোয়ালিফাইড। এখন আমি 5কেও একটা সংজ্ঞা দিছি, অথবা যে কোনো সংখ্যাকে আমি এখন সংজ্ঞা দিয়ে দিছি। 5 দিলাম, 5 ইজ নট কোয়ালিফাইড। আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে ইফ এলস এর ব্যাপারটা। ইফ এলস ইফ কেন ইউজ করবো, আর ফাইনাল একটা এলস দিয়ে দিলাম যাতে সকলকে আমি কভার করতে পারি। যারা এই তিনটা শর্তের কোনোটাই মানে নাই তাদেরকে আমি একসাথে এলস এর মধ্যে ঢুকাই দিলাম। ওকে, মাথায় রাখবা এলস দিলে কিন্তু তোমার আর ভিতরে কোনো কন্ডিশন দিতে হয় না। এলস মানেই হচ্ছে উপরের যা বলছি তার কোনোটাই যদি না খাটে তাইলেই হচ্ছে এলস। এলস ইফ দিলে ভিতরে শর্ত দিতে হবে। ওকে, এলস ইফ দিলে ভিতরে শর্ত দিতে হবে, ইফ দিলেও ভিতরে শর্ত দিতে হবে। বাট তুমি যদি এলস দাও এর মানেই হচ্ছে পিছনে যা বলছি তার কোনোটাই যদি না খাটে, অথবা পিছনে যা বলছি তার একটাও যদি না খাটে, সেক্ষেত্রে আমাদের এলস ব্যবহার করব। ওকে, এই হচ্ছে কথা। তো আশা করি এই অংশটা বুঝতে পারছো সবাই। তো ইফের আরো অনেক ব্যবহার আছে। ইফের একটা সুন্দর ব্যবহার হচ্ছে যেটাতে এট দ্য সেম টাইম আমরা লুপও ব্যবহার করব এবং ইফে ব্যবহার করব। তার একটা সুন্দর উদাহরণ হচ্ছে আমরা একটা সংখ্যা মৌলিক কিনা সেটা চেক করব। ঠিক আছে, একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা সেটা আমরা চেক করতে চাই। কিভাবে চেক করব? তার আগে এটা বলো, একটা সংখ্যাকে আমরা কখন মৌলিক বলবো? প্রাইম নাম্বার কখন বলবো একটা সংখ্যাকে আমরা? একটা সংখ্যাকে ওয়ান আর ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় তাহলে হ্যাঁ, মৌলিক। 2 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, ওকে, আমরা 2 থেকে মৌলিক সংখ্যা শুরু করে থাকি। সো 2 থেকে আমরা স্টার্ট করব। এখন আমি একটা সংখ্যা ইনপুট দিব। আমাদের প্রোগ্রামটা যেটা করবে সেটা হচ্ছে ওই সংখ্যাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে আমাকে বলবে ইফ দিস ইজ এ প্রাইম নাম্বার অর নট। তো এটা করতে গিয়ে আমাদের চেক করতেই হচ্ছে লুপ দিয়ে। কারণ একটা সংখ্যা আমি দিলাম মনে করো 5000, তো আমার ডেফিনেটলি অনেকগুলো সংখ্যা দিয়ে তাকে ভাগ করে করে চেক করতে হবে যে ইফ দিস ইজ ডিভিজিবল বাই অল দ্য নাম্বারস বিফোর 5000। ঠিক আছে, চেক করতেই হচ্ছে আমাকে। তো চেক যেহেতু করতে হচ্ছে আমার বারবার ইফ স্টেটমেন্ট দিয়ে কাজে লাগাতে হচ্ছে। যদি ভাগ যায় তখন কি করতে হবে, যদি ভাগ না যায় তখন কি করতে হবে, এটা একটা কথা। আর যেহেতু একই কাজ বারবার করছি, ভাগের কাজ, মানে একটার পর একটা সংখ্যা দিয়ে ভাগ করছি, তো ডেফিনেটলি এখানে লুপের কনসেপ্টটা চলে আসে। সো এটা হচ্ছে কন্ট্রোল ফ্লো যে সেকশনটা, সেই সেকশনটার একটা ফুল ইউজ তুমি দেখতে পারবে এখানে। টাইম নাম্বার চেক করতে গিয়ে তুমি লুপও ব্যবহার করবা, তুমি কন্ডিশনাল স্টেটমেন্টে ব্যবহার করবা, লুপ ব্যবহার করবা, ইফ এলসে ব্যবহার করবা। ওকে, তো আমরা সেটা দেখবো এখন। প্রাইম নাম্বার চেক। তো যারা প্রাইম নাম্বার সম্বন্ধে আইডিয়া নেই, আশা করি এরকম কেউ নাই এখানে যাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা নিয়ে কোনো আইডিয়া নেই। আচ্ছা, ওকে, মোটামুটি যাদেরকে দেখতেছি সবাই, হ্যাঁ, সবাই প্রাইম নাম্বার চেনার কথা। আমি আর প্রাইম নাম্বার নিয়ে কথা না বলি, আমি জাস্ট আমাদের প্রোগ্রামিং অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত সেটা বলে দিই। ধরো একটা সংখ্যা হচ্ছে, আমি বললাম তোমাকে 15, আমি চেক করব সে প্রাইম কিনা। এখন তোমার কম্পিউটারটা দেখেই বলে দিতে পারবে না যে এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে মৌলিক না, এরকম না। সে শুরু করবে কত দিয়ে ভাগ করা।
আমরা তো জানি যে একটা সংখ্যা 1 দিয়ে ভাগ যাবেই, একটা পূর্ণ সংখ্যা ডেফিনেটলি 1 দ্বারা ভাগ যাবেই। সো 1 দিয়ে ভাগ করা আসলে টাইম ওয়েস্ট, মেমোরি ওয়েস্ট, সবকিছু ওয়েস্ট। 1 দিয়ে আমরা ভাগ করবো না, আমরা শুরু করবো 2 থেকে ভাগ করা, 2 দিয়ে ভাগ করা শুরু করব। তো 2 দিয়ে যদি ভাগ চলে যায়, দেখো একটা সংখ্যাকে যদি 2 থেকে শুরু করে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ 2 দিয়ে যদি ভাগ চলে যায়, তাহলে তো এটা শিওর যে সে মৌলিক না। কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ চলে যায় মানে কিন্তু সে মৌলিক না। 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ চলে যায়, তার মানে কিন্তু সে মৌলিক না। এখন সে মৌলিক না প্রমাণ হয়ে গেল, তুমি কি এখন 3 দ্বারা ভাগ করে একবার চেক করবা? না, 2 দ্বারা যদি ভাগ হয়ে যায় তোমার আর 3 দ্বারা ভাগ করার দরকার নেই। ওকে, সে এখানে আমাদের আসলো 16। তো 2 দ্বারাই ভাগ হয়ে গেল, আমি নিশ্চয়ই 3 দ্বারা ভাগ করব না। একটা সংখ্যা দিয়ে ভাগ চলে গেছে মানে সে মৌলিক না, বাদ। আমি ডিরেক্ট প্রিন্ট করে দেব 16 ইজ নট প্রাইম নাম্বার। তো ধরো আমি এখানে দিলাম 17, আমি 2 দ্বারা ভাগ করলাম, ভাগ যায় নাই। 3 দ্বারা ভাগ করলাম, ভাগ যায় নাই। 5 দ্বারা ভাগ করলাম, আমি 4 দ্বারা ভাগ করব কিন্তু বাই দ্য ওয়ে, 2 3 4 5 দ্বারা ভাগ করব, 6 দ্বারা ভাগ করব, ভাগ যাচ্ছে না। 7 দ্বারা ভাগ করলাম, 8 দ্বারা ভাগ করলাম, 9 দ্বারা ভাগ করলাম, 10। এইভাবে করতে করতে আমি একদম 16 পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করলাম, একটা দিয়েও ভাগ যায় না। আমি তো লিমিট রাখবো যে 2 থেকে শুরু করে 17 এর আগে পর্যন্ত আমাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে 17কে। যদি একটা দিয়েও ভাগ না যায়, আমি তো হতাশ হয়ে লুপ থেকে বের হয়ে আসবো, প্রিন্ট করব কি, দিস ইজ এ প্রাইম নাম্বার। হতাশ হয়ে নেই, আসলে প্রাইম নাম্বার খুঁজছিলাম তো এটা আসলে প্রাইম নাম্বার। আর যদি এদের মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ চলে যায়, মনে করো বাই চান্স 6 দিয়ে ভাগ চলে গেল, তাহলে তুমি আর পরের গুলা দিয়ে ভাগ করার দরকার নাই। 6 দ্বারা ভাগ চলে গেছে মানে একটা সংখ্যা দিয়ে ভাগ গেছে, মিনস এটা প্রাইম নাম্বার না। একজন একটা মেসেজ দিছে। আচ্ছা হ্যাঁ, তুমি এটা করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ইটস টোটালি আপ টু ইউ। তুমি যদি আগে উল্টা থেকে করতে চাও তোমার ব্যাপার, সেটা কোনো সমস্যা হবে না, করতে পারো। তুমি যদি চাও যে উল্টা থেকে ভাগ করে করে আসবা 2 পর্যন্ত, কোনো ব্যাপার না। তুমি 15 থেকে শুরু করলা, তারপরে 14 দিয়ে ভাগ করলা, তারপরে 13 দিয়ে, তারপরে 12 দিয়ে, তারপরে 9 10, এইভাবে চলতে থাকবে, সমস্যা নেই। আগে করো পিছে করো একই কথা। আচ্ছা, তো আমরা একটু দেখি, চেক করে জিনিসটা কিরকম হয়। ধরো একটা সংখ্যা, ডেফিনেটলি আমরা ইনপুট নেব ইন্ট n। ওকে, আচ্ছা, আর একটা সংখ্যা আমরা ভেরিয়েবল হিসেবে কন্টিনিউ করব, সেটা হচ্ছে i। বুঝতেছই যে এটা হচ্ছে আমাদের লুপ চালানোর জন্য একটা মানে কনভেনশনাল একটা ভেরিয়েবল। নর্মালি আমরা ফর লুপ চালানোর জন্য আই নাম্বারটাকে ব্যবহার করে থাকি, এটা কনভেনশনের মতো হয়ে গেছে। অলমোস্ট সবাই ফর লুপ ইউজের সময় আই দিয়ে ভেরিয়েবলটা চালায়। আচ্ছা, তো ইনপুট নিলাম আমরা, এখন কি করব, সংখ্যাটা ইনপুট নিতে হবে। স্ক্যানএফ তো দিছি, স্ক্যানএফ আমরা n ইনপুট নিব। তারপরে কি, তারপরে হচ্ছে ফর i ইজ ইকুয়াল টু 2। 2 দিয়ে তো ভাগ করবো আমরা শুরুতে, 1 দিয়ে তো ভাগ করা লাভ নাই, 1 দিয়ে তো ভাগ যাবেই, 1 দিয়ে ভাগ করলে তো কিছু আসেও যায় না। সো i ইজ ইকুয়াল টু 2, আমরা লিখবো কি i লেস দেন n, বিকজ আমরা তো নিশ্চয়ই n এর চেয়ে বড় সংখ্যা দিয়ে অথবা n দিয়ে n কে ভাগ করবো না, n দিয়ে তো n কে ভাগ যাবে। সো আমরা i ততক্ষণই ইউজ করবো যতক্ষণ পর্যন্ত i টা আমার n এর চেয়ে ছোট আছে। ওকে, তারপরে আমি কি করবো, i কে আস্তে আস্তে বাড়াতে থাকবো। ভিতরে কি করবো খেয়াল করবো, ভিতরে করবো যেটা, এখানে এটা বলবো ইফ n%i, যদি n কে i দ্বারা ভাগ চলে যায়, অর্থাৎ আমি এখানে এটা লিখছি ইফ n%i সমান 0, মানে n কে যদি i দ্বারা ভাগ চলে যায়, মনে করো n কে 2 দ্বারাই ভাগ চলে গেল, আমি কি করব, আমি যেটা করবো সেটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবা, তার আগে আমি একটু পানি খেয়ে আসি। আশা করি হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, যখনই কোনো একটা সংখ্যা দ্বারা আমাদের এনটা ভাগ চলে যাবে, আমাদের এন কে যখন কোনো একটা সংখ্যা দ্বারা আমরা ভাগ করে ফেলতে পারবো, আই এর ভ্যালু দিয়েই তো ভাগ করব। ধরো 2 দিয়ে ভাগ যায় নাই, 3 দিয়ে ভাগ যায় নাই, 4 দ্বারা ভাগ যায় নাই, 5 দিয়ে ভাগ চলে গেল। 5 দ্বারা যখনই ভাগ চলে গেছে, আমার নিশ্চয়ই আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করে দেখার দরকার নাই, কারণ একটা সংখ্যা দিয়ে ভাগ যাওয়া মানেই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে দিস ইজ নট এ প্রাইম নাম্বার। আমি সাথে সাথে করে আমি লুপ থেকে বের হয়ে চলে আসবো। তা আমি কি দিব, লুপ থেকে বের হয়ে চলে আসা, মানে বিফোর কমপ্লিটিং দ্য কন্ডিশন, এই কন্ডিশনটা শেষ করার আগেই আমি লুপ থেকে বের হয়ে আসতে যাচ্ছি। কারণ আমি তো একদম ওয়ার্স্ট কেস ধরে রাখছি যে একদম শেষ সংখ্যা পর্যন্ত আমি চেক করবো, জিনিসটা তো প্রাইম নাম্বার, তাই তো। প্রাইম নাম্বার যদি হয়ে থাকে একদম শেষ সংখ্যা পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না।
ওই সংখ্যার আগে পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে সে ভাগ যাবে না 2 থেকে শুরু করে, তো ওইটা তো আমি রাখবোই। কিন্তু বাই চান্স কোন একটা সংখ্যা দ্বারা মনে করো 7 দ্বারা সে ভাগ চলে গেল, 7 দ্বারা যদি ভাগ চলে যায় আমি নিশ্চয়ই 8 9 দ্বারা চেক করবো না, আমি লুপ থেকে বের হয়ে চলে আসবো উইথ দ্য স্টেটমেন্ট কল ব্রেক। এই হচ্ছে একটা ব্রেক স্টেটমেন্ট। এই ব্রেক দেওয়া মানে হচ্ছে সে ওই মুহূর্তে এই লুপ থেকে বের হয়ে আসবে, লুপটা ভেঙে চলে আসবে। সে মনে করে সে ঘুরতেছিল এইভাবে, ব্রেক দেওয়া মানে হচ্ছে সে ধাম করে বের হয়ে চলে আসবে লুপ থেকে, যখনই তাকে ব্রেক বলা হবে তখনই সে লুপ থেকে বের হয়ে আসবে। এবং একটা কথা, যদি ভাগ চলে যায় তাহলে তো আমি ব্রেক দিয়ে বের হয়ে চলে আসলাম। অথবা এটাও তো হতে পারে যে 2 দ্বারা ভাগ যায়, মনে করো সংখ্যাটা হচ্ছে আমাদের সে ফর এক্সাম্পল মনে করো সংখ্যাটা হচ্ছে আমাদের 17, তো নিশ্চয়ই বুঝতেছে এটা একটা মৌলিক সংখ্যা, তো তাকে 2 দ্বারাও ভাগ যাবে না, 3 দ্বারাও যাবে না, 4 দ্বারাও যাবে না, এইভাবে করতে করতে একদম 16 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যখন 16তে চলে আসবো, 16 দিয়ে ভাগ যায় নাই, তারপরে তো লুপ থেকে বের হয়ে আসবো। তো একটা হচ্ছে লুপ থেকে আমাকে জোর করে বের করে দিল ব্রেক দিয়ে, আরেকটা হচ্ছে ন্যাচারালি লুপের কন্ডিশন পুরোটা ফুলফিল করার পর আমি লুপ থেকে বের হয়ে আসলাম। বের হওয়ার পরে তো এখন আমার প্রোগ্রামটা কিভাবে বুঝবে যে আমি কি লুপের ভিতর থেকে লাথি খেয়ে বের হলাম, নাকি আমি ন্যাচারালি সবকিছু শেষ করার পরে বের হয়েছি। এই যে আমি লাথি খেয়ে বের হলাম নাকি ন্যাচারালি বের হয়েছি, সেই জিনিসটা আমার একটা ফ্ল্যাগের মাধ্যমে অথবা একটা নিশানার মাধ্যমে মাথায় রাখা লাগবে, যে আমি একটা মানে সিল দিয়ে দিব, একটা সংখ্যা একটা ভেরিয়েবল রাখবো যেটার মধ্যে সিল থাকবে, সিল করা থাকবে যে তুমি লাথি খেয়ে বের হইছো নাকি তুমি ন্যাচারালি বের হইছো এই যে এই লুপ থেকে। ঠিক আছে, সেই জিনিসটা চেক করার জন্য তো ওই ভেরিয়েবলটার নাম আমরা দিব এখানে, মনে করো এই ভেরিয়েবলটার নাম আমি দিলাম ফ্ল্যাগ, নিশানার মতো, যেটা বাংলায় বলছে ওইটাই বললাম ফ্ল্যাগ। তো ফ্ল্যাগের ভ্যালুটা আমি শুরুতে 0 করে দিলাম। ওকে, তো এখানে একটা কাজ করি, এখানে আমি একটু এডিট করব, তোমাদের বোঝানোর জন্য এটা করছিলাম, একটু এখানে একটু এডিট করব। যদি আচ্ছা আমি এই অংশটা একটু মুছে দিই, এগুলো থাকাটা আসলে পেইন লাগে। যদি আমার সংখ্যাটা i এর দ্বারা ভাগ হয়ে যায় তখন আমরা কি করব? তার আগে আমি কালিটা একটু চিকন করি। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই ফ্ল্যাগের ভ্যালুটা আমি চেঞ্জ করে দিব। মনে করো ফ্ল্যাগের ভ্যালুটা আমি বলে দিলাম 1, ফ্ল্যাগের ভ্যালু কিন্তু এখন 1 হয়ে গেল। তারপরে আমি ব্রেক করে দিলাম। এই যে দেখো, এই ইফে কিন্তু আমাদের সেকেন্ড ব্রেকেট থাকা মাস্ট, কারণ এখানে আমাদের স্টেটমেন্ট 2টা। ওকে, আচ্ছা একটু বোঝার চেষ্টা করি কি বলতে চাচ্ছিলাম। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, চলার পথে কোনো সংখ্যা দিয়ে সে ভাগ যায় নাই, সেক্ষেত্রে কখনোই কি ফ্ল্যাগ সমান 1 হবে? ডেফিনেটলি না, তখন কিন্তু সে নর্মালি বের হয়ে আসবে। ধরো 17 এর ক্ষেত্রে চিন্তা করো, 17 কিন্তু 2 থেকে শুরু করে 16 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ করবে না, অর্থাৎ এই ইফের মধ্যে কিন্তু সে কখনোই ঢুকবে না, অর্থাৎ কখনোই ফ্ল্যাগের ভ্যালু 1 হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে 17 এর ক্ষেত্রে লুপ থেকে যে বের হয়ে আসবে সেটা কিন্তু ফ্ল্যাগের ভ্যালু 0 অবস্থাতেই বের হবে, কারণ ফ্ল্যাগের ভ্যালু কিন্তু শুরুতে আমরা 0 দিয়ে রাখছি। আমি যদি এই লুপের ভিতরে না, এই ইফের ভিতরে যদি আমি না ঢুকি, ফ্ল্যাগের ভ্যালু তো 1 হচ্ছে না, তাহলে আমি এখন চেক করবো কিভাবে লুপ থেকে কিভাবে বের হয়েছে। আমি বলবো এখানে এভাবে যে ইফ ফ্ল্যাগ ইজ ইকুয়াল 1, মানে ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয় তার মানে কি দিস ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তাই তো লাথি কে বের হয়েছে বোঝাই যাচ্ছে। আমি বলবো প্রিন্টএফ নট এ প্রাইম, আর এলস দিয়ে দিলাম, কারণ ফ্ল্যাগ ইকুয়াল 1 না মানে কি ফ্ল্যাগ ইকুয়াল 0, তো 1 না হলে 0ই হবে, তো এলস দিয়ে ডিরেক্ট দিয়ে দিব প্রিন্টএফ ইজ এ প্রাইম। আশা করি তোমরা আমার অ্যালগরিদমটা বুঝতে পারছো, আমার থিংকিং প্রসেসটা বুঝতে পারছো সবাই, যে আমরা আসলে এখানে কি করছি। কেউ না বুঝে থাকলে একটু বলবা। কেউ না বুঝে থাকলে একটু বলবা, না হলে আমি এই কোডটাই কোড বক্সে লিখে ফেলবো আর কি। মেসেজও দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা কোডটা করে ফেলি। তাও যারা একান্তই এখনো বুঝে নাই বা বলতে চাচ্ছ না তাদেরকে একটু বলে দিই রিভিউয়ের জন্য। সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা চেক করবো একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা। তো যেখানে আমাদের সংখ্যাটা হচ্ছে n, এই n সংখ্যাকেই আমি আমি জিনিসটাকে সামনে নিয়ে আসি, এই n কে আমি চেক করব যে সে মৌলিক কিনা। তো n i ফ্ল্যাগ ইজ ইকুয়াল, আচ্ছা বাই দ্য ওয়ে এটা সেমিকোলন না, এটা কমা হবে এখন।
ফ্ল্যাগ সমান 0 কোনটা কোন পারপাস আমরা আবার দেখবো সামনে। তো আমি সংখ্যাটা ইনপুট নিলাম, এখন একটা সংখ্যা মৌলিক কি মৌলিক না সেটা চেক করার জন্য কি করতে হয়, ভাগ করতে হয়। কাকে দিয়ে ভাগ করতে হয়? 2 থেকে ভাগ করা শুরু করব, ওই সংখ্যার আগে পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করব। যদি এই যে ভাগ করতে থাকবো বললাম, এই জিনিসটাই আমরা লুপের ভিতরে করি। লুপটা চালাই দিলাম, ভাগ করতেছে কন্টিনিউয়াসলি। আই এর ভ্যালু 2 দ্বারা শুরু করলাম এবং চলার পথে আইটা আস্তে আস্তে এক এক করে বাড়তে থাকবে। সো আই মনে করো 2 দ্বারা ভাগ, ধরো এখন সংখ্যাটা হচ্ছে মনে করো 15, সংখ্যাটা হচ্ছে এখন 15, তো 2 দ্বারা ভাগ যায় নাই, সো ঘুরে আবার আসবে এখানে। আই এর ভ্যালু এখন 3 হয়ে যাবে, এক এক করে বাড়তেছে। তো 3 দ্বারা কিন্তু আমাদের 15 ভাগ যায়। তো 3 দ্বারা যদি 15কে ভাগ করি, ভাগশেষ 0 হবে। তো এই যে ভাগ চলে গেল, যে এখন কি করলাম আমরা, ফ্ল্যাগের ভ্যালু 1 করে দিলাম, তারপরে ব্রেক করে দিলাম, কারণ একবার ভাগ যাওয়াটাই যথেষ্ট প্রমাণ করার জন্য সে মৌলিক সংখ্যা না, ব্রেক হয়ে চলে আসলো সে। অথবা একটা কেস হতে পারে, সংখ্যাটা যদি 17 হয়, এটা একটু আগেও বলছি, একদম শেষ সংখ্যা পর্যন্ত, আই এর একদম শেষ মান পর্যন্ত সে ভাগ যাবে না। তার মানে কখনোই তার এই জায়গায় ঢোকা হচ্ছে না। ওকে, তার মানে সে যখন লুপ থেকে বের হবে সে নর্মালি বের হচ্ছে, সে কিন্তু কোনো ধরনের ব্রেক কন্ডিশনের জন্য বের হয় নাই। অর্থাৎ ভাগ হওয়ার পরে যেভাবে বের হওয়া, সেক্ষেত্রে আমরা বলবো ফ্ল্যাগ সমান 1। এই যে লিখিয়ে দিলাম, যদি ভাগ হয়ে বের হয় সেক্ষেত্রে আমরা ফ্ল্যাগ সমান 1 করে তারপরে বের করবো, অর্থাৎ তার পিছনে একটা মানে ঠাপ্পা লাগিয়ে তারপরে আমরা তাকে লুপ থেকে বের করবো। আর যদি সে ভাগ না যায় তাহলে তো সে নর্মালি বের হবে, ন্যাচারালি বের হবে। ওকে, সো এই ক্ষেত্রে আমি এখন চেক করবো যে ইফ ফ্ল্যাগ 1, মানে হচ্ছে ফ্ল্যাগ 1 কখন হইতো, যখন সংখ্যাটা ভাগ যেত, তাই তো? সো ফ্ল্যাগ যদি 1 হয়ে যায় আসলেই, কারণ একটা জিনিস তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা ভেরিয়েবলের ভ্যালু লাস্ট যে আপডেটটা পায় সেটাই তার ভ্যালুটা হিসেবে থাকে। শুরুতে ফ্ল্যাগ সমান 0 দিছিলাম, কিন্তু কোডের ভিতরে কোন একটা জায়গায় ফ্ল্যাগ সমান 1 করে দিলাম, এখন কিন্তু ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয়, এটা নট প্রাইম, আমরা বুঝেই গেলাম যে সেটা ভাগ হওয়ার পরে বের হয়েছিল, এই জন্য ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে গেছে, প্রিন্ট করবো নট এ প্রাইম। আর যদি ফ্ল্যাগের ভ্যালু 1 না হয়, মিনস অফকোর্স 0, তা আমি কি বলবো, ইজ এ প্রাইম। ওকে, তো আমরা এখন এটা লিখে ফেলি। এই কোডটারও একটু কাহিনী আছে, কাহিনীটা বলবো আগে, আমরা এই কোডটা দেখি সাকসেসফুলি রান করে কিনা। আচ্ছা, আমরা এখন নিউ ফাইল খুলে ফেলি একটা, ইটস কল্ড প্রাইম চেক। primecheck.c, আমাদের জেনারেল ইনফরমেশনগুলো লিখে ফেলি, ইনক্লুড stdio.h, একটু বড় করে দিই। ওকে, ইন্ট মেইন কি করব, ইনপুট নিব। প্রথমে আমাদের ভেরিয়েবল নিতে হবে, আমি দিলাম একটা ভেরিয়েবলের নাম n, একটা ভেরিয়েবলের নাম i এবং একটা ভেরিয়েবলের নাম ফর পারপাস, আওয়ার পারপাস ফ্ল্যাগ সমান 0 দিয়ে দিলাম। ওকে, তারপরে কি করব, scanf দিয়ে আমি সংখ্যাটা ইনপুট দেব, যে সংখ্যাটাকে চেক করতে চাই এটা প্রাইম কিনা সেটা। %d আমি কি দিব, end n। ওকে, আমি ইনপুট দিতে চাচ্ছি সংখ্যাটা। তারপর কি করব, ফর লুপ চালাবো, শুরু করব লুপটা 2 থেকে, তারপর একদম ওই সংখ্যাটা যেটা প্রাইম কিনা চেক করতে চাচ্ছি তার আগে পর্যন্ত আমি আই কে নিয়ে যাব, আই প্লাস প্লাস দিব, বিকজ আই এর মান বাড়াতে থাকবো। আমি লিখবো এখানে কি, ইফ আমাদের সংখ্যাটা আই দ্বারা ভাগ যায়, তখন আমরা কি করব, ফ্ল্যাগের ভ্যালু 1 করে দিয়ে ব্রেক করে দিব। ওকে, আর আদারওয়াইজ সে নর্মালি বের হবে। সো যেভাবে বের হোক, নর্মালি বের হোক অথবা ব্রেক খেয়ে বের হোক, যেটাই হোক, সেক্ষেত্রে আমরা বাইরে কি চেক করবো, যে ইফ আমাদের ফ্ল্যাগের ভ্যালু ফ্ল্যাগ ইকুয়াল 1, দ্যাট মিনস সে নিশ্চয়ই ভাগ হয়ে যাওয়ার পরে ব্রেক খেয়ে বের হয়েছে, তাহলে আমরা বলবো printf %d is not a prime। এখানে % জায়গায় কার মান বসবে, n এর মানটা বসবে। ওকে, আর এলস কি হবে, is a prime। এই যে এখানে নটটা কেটে দিয়ে আমরা এটাকে প্রাইম নাম্বার বানিয়ে দিলাম। আশা করি কোডের প্রসেসটা বুঝতে পারছো। এখন আমরা এটা রান করব, দেখি একটা সংখ্যা ইনপুট দিই, 5 কি প্রাইম নাম্বার, ডেফিনেটলি 5 একটা প্রাইম নাম্বার আসছে, কিন্তু 5 ইজ এ প্রাইম। আমি এখন একটা সংখ্যা দেই 16, ইজ নট এ প্রাইম। নিশ্চয়ই বুঝতে পারছো কাহিনীটা, এটা আমার প্রাইম নাম্বার চেক করতে পারছে, 7 দিলাম, ইজ এ প্রাইম। আমি যদি এখন ইনপুট দেই 55, ইজ নট এ প্রাইম, কারণ এটাকে 11 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রাইম নাম্বার চেক করার একটা প্রোগ্রাম, একটা সফল প্রোগ্রাম আমরা লিখে ফেললাম, যেটা দিয়ে আমরা প্রাইম নাম্বার চেক করতে পারি, যেটা তোমার ক্যালকুলেটর করতে পারো না, সেটা তুমি এখন তোমার সি প্রোগ্রাম দিয়ে করতে পারবা। ওকে,
ক্যালকুলেটরে কিন্তু সব প্রোগ্রাম দেয়া নাই, তো তুমি কিন্তু এখন নিজের মতো করে প্রোগ্রাম ডিজাইন করতে পারো, যেটা বিভিন্ন কাজ যেটা তোমার দরকার তোমার চলার পথে তুমি ডিজাইন করতে পারো। আচ্ছা, এখন খেয়াল করো, এই প্রোগ্রামে কিছু মানে আননেসেসারি জিনিসপত্র আছে, সেটা কি বের করা যাবে? মানে আমরা কিছু আননেসেসারি কাজ করছি এই প্রোগ্রামের মধ্যে, একটু চেক করে দেখো কোনো কিছু কি আননেসেসারি আছে এখানে? এখানে তোমার প্রোগ্রামিং জানা লাগবে এমন কোনো কথা নাই, তোমার ম্যাথের স্কিল দিয়ে তুমি বলতে পারবে এখানে আমরা আননেসেসারি কিছু কাজ করেছি। একটু তোমার ম্যাথটা একটু যাচাই করো, ম্যাথমেটিক্যালি আমরা কোনো এক্সট্রা কাজ করেছি কিনা এখানে। ওই ব্রেকেটটা নাকি? না, ব্র্যাকেট ট্যাকেটে কিছু না, লজিক্যাল প্রবলেম এখানে ছিল, মানে লজিক্যাল কিছু রিডান্ডেন্সি ছিল আমাদের এখানে, মানে এক্সট্রা কাজ আমরা করেছি, মানে ওই কাজটা না করলেও চলতো তাও আমরা করেছি, সেটা কি হতে পারে? আচ্ছা, আমি একটু বলে দিই কি করতে হবে এখানে। খেয়াল করো একটা জিনিস, যে আমরা একটা সংখ্যাকে, ধরো আমি বললাম যে 50, ওকে, তোমার কি কখনো মনে হয় যে 50কে 26 দ্বারা ভাগ যাবে? মনে হয় 26 দ্বারা কি 50কে ভাগ করার কোনো সুযোগ আছে? না তো, 26 তো অলরেডি 50-এর অর্ধেকের চেয়ে বড়, এটা দিয়ে কেমনে ভাগ যাবে? মিনিমাম 25 দ্বারা ভাগ যেতে পারে, 25 দুগুণে 50, ঠিক আছে। 26 একে 26, 26 দুগুণে 52, 50 তো হচ্ছে না। তা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি 50-এর অর্ধেকের যে যত বড় সংখ্যা দিয়ে যাবো জিনিসটা আরো তত বেশি রিডিকুলাস হবে, এটা ভাগ দেওয়ার কোনো সুযোগ নাই। 27 একে 27, 27 দুগুণে 54, তুমি যাও এখন 28, 28 দুগুণে কত হয়? আরো বেশি হয়। যাও 30, 30 দুগুণে 60, 30 একে 30, 30 দুগুণে 60। মানে একটা সংখ্যার অর্ধেকের চেয়ে বড় সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে কখনোই ভাগ যাবে না, এটা তো বাই ডিফল্ট আমাদের নাম্বার সিস্টেম, নাম্বার থিওরি থেকে আমাদের জানা থাকার কথা, তাই না? তো এই যে আমরা একটা জিনিস চেক করছি যে 2 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত, সংখ্যার আগ পর্যন্ত চালাচ্ছি, মানে 50 মৌলিক কিনা, সে ফর এক্সাম্পল ধরো 17 মৌলিক কিনা চেক করার জন্য আমরা কিন্তু 16 পর্যন্ত, এটা কি একদম খুবই একটা বাজে লজিক না যে 16 দিয়ে চেক করছি আমরা 17কে ভাগ যায় কিনা? খুবই উইয়ার্ড কিন্তু ব্যাপারটা, 16 দিয়ে তো ভাগ যাবেই না, 16 একে 16, 16 দুগুণে 32, সে তো কখনোই 17কে পার করে ফেলে, ঠিক আছে। তো আমি যদি এখন বলি যে 17-এর অর্ধেকটা কত, আসলে 17-এর অর্ধেকটা হচ্ছে আসলে 8.5, তো 8 ধরে ফেলো, 9 দিয়ে কি ভাগ যাবে? যাবে না তো, 9 দুগুণে 18, 9 একে 9, 9 দুগুণে 18, তাহলে আমরা এই যে 2 থেকে শুরু করে একদম 16 পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করলাম, তারপরে বললাম দিস ইজ এ প্রাইম নাম্বার, এটাকে আমরা এক্সট্রা কাজ করলাম না? আমাদের কিন্তু 8 পর্যন্ত ভাগ করে চেক করা শেষ, এর বেশি কিন্তু ভাগ করার দরকার নেই, কারণ আমরা ফর শিওর এটা জানি যে 9 ইজ গ্রেটার দেন দ্য হাফ অফ দ্য নাম্বার গিভেন, যে সংখ্যাটা আমাকে দেওয়া হয়েছে 9 কিন্তু তার অর্ধেকের চেয়ে বড়। সো আমরা এই যে আননেসেসারি 9 থেকে শুরু করে 16 পর্যন্ত একটা সেট অফ নাম্বার নিয়ে কন্টিনিউয়াসলি আমরা এনকে ভাগ করে করে চেক করছি ভাগ যাচ্ছে কিনা, এটা আমার নিশ্চয়ই সময়ের জন্য, আমার কম্পিউটার প্রসেসিং সিস্টেমের জন্য আননেসেসারি থিং। সো এই যে আননেসেসারি থিং, এটাকে তো অপটিমাইজ করা লাগবে, না হলে তো আমার প্রোগ্রামটা স্লো হয়ে যাবে, বা আমার প্রোগ্রামটা আননেসেসারি কাজ করছে এখানে, যেটা দরকার ছিল না। লজিক্যালি আমরা বলতেই পারি যে একটা সংখ্যা যদি যেটার মান, ধরো একটা সংখ্যা হচ্ছে আমাদের সেই ফর এক্সাম্পল 53, 53কে আমি কখনোই মানে 40 দিয়ে ভাগ করার কল্পনা করব না, ডেফিনেটলি শিওর, তাই তো? সো আমরা কত পর্যন্ত ভাগ করতে পারি মানে চেক করার জন্য? অর্ধেক পর্যন্ত, অর্ধেকের অর্ধেক পর্যন্ত সংখ্যা দিয়ে আমি ভাগ করে চেক করতে পারি যে ইফ দিস নাম্বার ডিভাইস দ্যাট নাম্বার, আদারওয়াইজ চেক করার দরকার নেই। সংখ্যাটা যদি অর্ধেকের চেয়ে বেশি হয়ে যায় ওটা দিয়ে কখনোই ভাগ যাবে না। লজিকটা কি বোঝাতে পেরেছি?
আশরাফুল তোমার প্রবলেম, আজরাফুল ইসলাম খান, হ্যাঁ তোমার প্রবলেমের আনসার আমি দিচ্ছি একটু পরে। আচ্ছা দুইজন ফ্ল্যাগের ব্যাপারটা দুইজন বুঝে নাই তাই না? আচ্ছা বুঝাচ্ছি। আচ্ছা তাকরিম আর আজরাফ, তোমরা কি ফ্ল্যাগের ব্যাপারটা এখন বুঝতে পারছো নাকি এখনো ক্লিয়ার না? একটু বলো তো আমাকে। আচ্ছা আচ্ছা, তা আমি ফ্ল্যাগটা আবার বুঝাচ্ছি। আচ্ছা এখন এটা বলো, এখন আমরা মাত্র যে কথা বললাম সেটা কি বুঝতে পারছো সবাই? যে আমি এই যে একটা সংখ্যাকে তার অর্ধেক পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করব, অর্ধেকের বেশি সংখ্যা দিয়ে ভাগ করার দরকার নেই। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখানে একটা স্লাইড চেঞ্জ করতে পারি। এই যে এই জায়গাটাতে এই যে আই লেস দেন এন না দিয়ে আমরা দিব কি এখানে আই লেস দেন এন বাই টু, এটাতে আমরা চেক করতে পারি। আমাদের কষ্ট কিন্তু কমে যায় তখন। 17 ইজ এ প্রাইম নাম্বার, কিন্তু এখানে আমার কষ্ট কম হলে কিন্তু এটা তোমাদের মাথায় রাখা লাগবে। ওকে, জাস্ট স্লাইড একটা কাজ করলাম, কিন্তু বেশি কিছু না, জাস্ট লেস দেন এন না দিয়ে লেস দেন এন বাই টু দিয়ে দিলাম। অর্ধেকের ছোট যদি হয় তাহলে ভাগ করব, না হয় ভাগ করব না, লুপ ওখানেই শেষ। এখন দিলাম 15। এখানে একটা ঝামেলা হয়ে যায়, ইজ নট এ প্রাইম। এটা তো প্রাইম না, প্রাইম না ঠিকই আছে, আমি ঝামেলা বলছি কেন? আমি যদি দিই এখন 8 ইজ নট এ প্রাইম, ডেফিনেটলি শিওর। আমি যদি এখন দেই 53 ইজ এ প্রাইম, হ্যাঁ পারফেক্ট। এখন আমি তোমাদেরকে ফ্ল্যাগের ব্যাপারটা বোঝাই। এগুলো একটু মুছে দিই, খেয়াল করবো ভালো করে। ওকে, কোডটা একটু ছোট করে দিই, আশা করি এতটুকু সবাই বুঝতে পারবে। আচ্ছা এখন একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, এক্সাম্পল একটু মনে করা ট্রাই করি কি দেওয়া যায় তোমাদেরকে। এক্সাম্পল ধরো ফ্ল্যাগ আসলে ওইটাই যেটা তার পরিচয় বহন করে, দেখতে একই রকম, মানে মানে তাকে আমার আইডেন্টিফাই করা লাগবে। ধরো দুইটা দেশ থেকে যদি দুইটা মানুষ আসে আমার কাছে, এবং দুইটা মানুষ দেখতে এক্স্যাক্টলি একই রকম, আমার পক্ষে ওদেরকে মানে জাজ করা সম্ভব না যে এটা আসলে কারা কোন দেশ। যেমন ধরো আমরা যারা আম পাবলিক, বাংলাদেশে যারা আম পাবলিক আছে তারা কিন্তু আসলে চাইনিজ মানুষ আর জাপানিজ মানুষের মধ্যে পার্থক্য খুব একটা বেশি বুঝে না। আমরা সবাইকেই একই ধরে নেই, সবাই চাইনিজ সবাই জাপানিজ এইরকম। সো মনে করো এরকম দুইটা আসছে আমাদের দেশে, ঠিক আছে? আমার পক্ষে কখনোই জানা সম্ভব না যে সে আসলে কোন দেশ থেকে আসছে, বা ধরো সে কথাও বলতে পারে না, বোঝা সম্ভব না, বা তার ভাষা তো আমি বুঝি না কোনোভাবেই, সে কোন দেশ থেকে আসছে মনে করো বোঝার উপায় নেই। তো আমি কি করব, আমি তার পাসপোর্টটা চেক করব। পাসপোর্টে তো অ্যাটলিস্ট লেখা থাকবে যে চায়না থেকে আসছে নাকি জাপান থেকে আসছে, তাই তো? এই যে পাসপোর্টটা তার কাছে থাকবে, সেটাই হচ্ছে তার ফ্ল্যাগ, যেটা তার আইডেন্টিটি বহন করছে। ঠিক আছে, দেখতে যদি একই রকম দেখতে আমাদের পক্ষে বোঝা সম্ভব না, আমি তার পাসপোর্টটা দেখবো, দেখে বলবো যে হি ইজ ফ্রম চায়না, হি ইজ ফ্রম জাপান। ওকে, সো এই যে তাদের ফ্ল্যাগটা আসলে কি? ফ্ল্যাগ মানে কি? যাকে দিয়ে আমরা বুঝে যাই যে সে আসলে কোন জায়গা থেকে আসছে বা তার পরিচয়টা আসলে কোন জায়গার। ওকে, তো এখানে লেখা থাকবে চায়না, এখানে লেখা থাকবে জাপান, তো বুঝে গেলাম যে সে হচ্ছে চায়না থেকে আসছে, সে হচ্ছে জাপান থেকে আসছে। এই সিম্পল এক্সাম্পলটা আমি কেন দিলাম? এখানে আমরা সেম কাজই করতেছি। এই যে আমরা লুপ থেকে বের হয়ে আসলাম, এই যে আমরা ফর লুপ থেকে এখানে বের হয়ে আসলাম, তো ফর লুপ থেকে বের হয়ে আসার পরে আমাকে তো জিজ্ঞেস করা হবে যে তুমি এই যে ফর লুপের ভিতরে এত কাজ কারবার করছো, এখন বলো আমাকে এটা প্রাইম নাম্বার ছিল কিনা। এখন আমার কাছে চেক করার অপশন কি? আমি ফ্ল্যাগ দিয়ে চেক করব। কোনো একটা সংখ্যা যদি লুপের ভিতরে আই দ্বারা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যাওয়া মানে কি? সেই সংখ্যাটা প্রাইম নাম্বার না। এখন এই যে শেষ প্রাইম নাম্বার না, এই ডিসিশনটা আমরা কিভাবে দিব? তাই তো, এই কাহিনীটা আমরা কিভাবে করব? দেখো যখনই সে ভাগ চলে যাচ্ছে তখন আমি বললাম ফ্ল্যাগের ভ্যালু তো আমি শুরুতে দিয়েছিলাম 0, আমি শুরুতেই দিয়ে দিলাম ফ্ল্যাগের একটা ইনিশিয়াল ভ্যালু, সেটা হচ্ছে 0। তো যখনই সে ভাগ যাচ্ছে কোনো একটা সংখ্যা দ্বারা, যখনই ভাগ যাচ্ছে তখন আমি বললাম ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1, ফ্ল্যাগের ভ্যালু আমি চেঞ্জ করে দিলাম। অর্থাৎ আমার উদ্দেশ্য আছে নিশ্চয়ই যে ফ্ল্যাগের ভ্যালু 0 হলে আমি এক কথা বলবো, ফ্ল্যাগের ভ্যালু 1 হলে আরেক কথা বলবো। ওকে, তো আমি যখন লুপ থেকে বের হয়ে আসছি আমার কাছে কিন্তু কোনো ডাটা নেই কোন সংখ্যাটা মানে প্রাইম নাম্বার কিনা, আমার কাছে ডাটা একটাই আছে, সেটা হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু। তো ফ্ল্যাগের ভ্যালু যদি 1 দেখি, আমি চেক করে যে ফ্ল্যাগের ভ্যালু 1, তার মানে কি সে ভাগ হয়েছিল দেখেই তো এই অংশে ঢুকেছে দেখেই তো তার ফ্ল্যাগের ভ্যালুটা 1 হয়েছে, আদারওয়াইজ তো ফ্ল্যাগের ভ্যালু 0 থাকতো। ফ্ল্যাগের ভ্যালু 1 কেন হয়েছে? ভাগ গেছে দেখেই তো। তো সেজন্য ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয়েছে সে নিশ্চয়ই প্রাইম নাম্বার না।
কারণ ভাগ হয়েছে দেখেই তো সে ফ্ল্যাগের মানে ইফ কন্ডিশনের ভিতরের অংশে ঢুকছে এবং ওই কারণে সে ব্রেক করে বের হয়েছে এখান থেকে। তো সে যে ব্রেক করে বের হয়েছে, ব্রেক করে কেন বের হয়েছে? বের হয়েছে ওই জন্যই, কারণ ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার পরে তো আমার পরে ভাগ করে চেক করার দরকার নাই যে সে প্রাইম নাম্বার কিনা। একবার চেক করে ভাগ করে ফেলছি মানে সে প্রাইম নাম্বার না, বের হয়ে চলে আসতাম। ওকে, আর ফ্ল্যাগের ভ্যালু যদি 1 না হয় তার মানে কি সে ন্যাচারালি বের হয়েছে, একবারও সে কোনো সংখ্যা দ্বারা ভাগ হয় নাই। নর্মালি আমার লুপের কন্ডিশন শেষ হয়ে যাওয়ার পরেই সে বের হয়েছে, তো তখন তার ফ্ল্যাগের ভ্যালু তো আপডেট হয় নাই, ফ্ল্যাগের ভ্যালু 0ই ছিল। সেজন্য তখন আমি তাকে বললাম ইস ইজ পার্সেন্টেজ এ প্রাইম নাম্বার। এখন কি বুঝতে পারছো তোমরা আমি কি বলছি? ওকে, ঠিক আছে, গ্রেট। আচ্ছা, তো ফ্ল্যাগের ব্যাপার স্যাপার আমরা বুঝে গেলাম, এবং প্রাইম নাম্বারের চেকের ক্ষেত্রে আমরা একটা ছোট, এটাকে বলে রিফ্যাক্টরিং, না জানলেও চলবে তোমাদের টার্ম। এই রিফ্যাক্টরিং মানে হচ্ছে আমি একটা কোডের মধ্যে, কোড তো আমি নর্মাল সেন্স থেকে লিখে ফেলছিলাম লেস দেন এন, কিন্তু আমি জানলাম যে n/2 দিলে আমার জন্য ভালো, আমার ভাগের পরিমাণ কমে যায়। ঠিক আছে, একটা সংখ্যাকে তার অর্ধেকের চেয়ে বড় সংখ্যা দিয়ে কখনোই ভাগ যাবে না। এটা তোমরা তোমাদের ম্যাথমেটিক্সের জন্য মাথায় রাখতে পারো, ম্যাথমেটিক্স এটা তোমাদের কাজে লাগবে, কমন সেন্সের ব্যাপার এটা। তোমার কষ্ট এফোর্ট কমে যাবে অনেকটা। আচ্ছা, তো প্রাইম নাম্বার চেকের হিসাবটা আশা করি বুঝছো, এবং খেয়াল করো এই কোডটা কিন্তু অনেক কাজের একটা কোড। এখানে তুমি ফর লুপ ইউজ করছো, এখানে তুমি ইফ এলস ইউজ করছো, মানে এটা একটা মিক্সচার। ঠিক আছে, সো মিক্সচার টাইপের একটা প্রোগ্রাম দেখতে পারলাম, মানে কন্ট্রোল ফ্লো এর একটা কন্ট্রোল তোমার মাথার মধ্যে আশা করি চলে আসছে। তো এরকম আরেকটা প্রোগ্রাম হচ্ছে ইজি প্রোগ্রাম, যেটা তোমাদের পরীক্ষায় নর্মালি আসে, এবং এটা তোমাদের পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য টাফেস্ট কোয়েশ্চেনের মধ্যে ধরে ফেলা হয় অনেক ক্ষেত্রে। সেই প্রোগ্রামটা হচ্ছে জিসিডি এলসিএম বের করার প্রোগ্রাম, জিসিডি এলসিএম। ওকে, গসাগু লসাগু, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো, হালকা করে কথা বলবো। ওকে, তো আসো কথা বলে ফেলি। জিসিডি এলসিএম, ওকে, বাংলা হচ্ছে গসাগু লসাগু। এখন নিশ্চয়ই তোমরা অনেকেই জিসিডি মানে কি বোঝো এবং এলসিএম মানে কি বোঝো। গসাগু মানে হচ্ছে, খেয়াল করবো আমি ইংলিশটাই লিখি, ইংলিশটা মনে রাখা ইজিয়ার। গ্রেটেস্ট, কারণ শব্দ আলাদা, মনে রাখা ইজিয়ার। গুণনীয়ক আর গুণিতক মনে রাখতে কষ্ট হয়, কোনটা কি মাঝে মধ্যে প্যাচ লেগে যায়। সো ইংলিশটা মাথায় রাখবে, ভালো হবে সেটা। সো গ্রেটেস্ট কমন ডিভিজর বা ডিভাইজর, যেটা ইচ্ছে বলো। আর এইদিকে আসবে লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। অর্থাৎ ডিভিজর মানে হচ্ছে যাকে দিয়ে আমরা ভাগ করি, বা আমরা যেটাকে বলি গুণনীয়ক, যাকে দ্বারা আমরা ভাগ করি। আর মাল্টিপল মানে হচ্ছে গুণিতক, গুণ করে করে আমরা যে সংখ্যাগুলো পাই সেগুলো হচ্ছে গুণিতক। তো গ্রেটেস্ট মানে হচ্ছে সর্ববৃহৎ বা গরিষ্ঠ, যেটাকে আমরা গরিষ্ঠ বলে থাকি। কমন মানে হচ্ছে সাধারণ, যেটা দুই ক্ষেত্রেই সেম। এই যে গসাগু, এই লাস্টেরটা হচ্ছে ডিভিজর বা গুণনীয়ক। ওকে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এটা হচ্ছে লঘিষ্ঠ, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। ওকে, এখন আমি একটু সিম্পলি বুঝাই দিই আসলে কাহিনীটা কি। তোমরা অনেকেই হয়তো অনেকদিন যাবত গসাগু লসাগুর মেইন সংজ্ঞাটা ভুলে গেছো অনেকেই। তোমরা শুধুমাত্র কিন্তু ওই লসাগু বলতে ওই ম্যাথমেটিক্যাল অপারেশনটাই করে থাকো, গসাগু দিয়ে সেম কাজই করে থাকো। গসাগু তো অনেক ক্ষেত্রে এখন নির্ণয় করা হয় না তোমাদের, ম্যাক্সিমাম অপারেশন আমাদের ম্যাথমেটিক্যাল লসাগু পর্যন্ত থাকে। আমরা যখন ভগ্নাংশ নিয়ে কাজ করি, লসাগু নিয়ে কাজ করি, গসাগু নিয়ে কিন্তু খুব একটা বেশি কাজ আমাদের করতে হয় না। এখন ওটা রিভিজিট করার দরকার যে গসাগু বলতে আসলে কি বোঝায়, তাই তো? আচ্ছা, ওকে, সো একটু খেয়াল করবা ভালো করে গসাগু বলতে আসলে কি বোঝায়। ধরো আমি তোমাকে বললাম যে 36 এবং একটা সংখ্যা দিলাম আমরা, মনে করো 20। ওকে, এখন 36 এর গুণনীয়কগুলো আমি নিচে লিখতে থাকি, মানে যে সংখ্যা দিয়ে 36 কে ভাগ যায় সেগুলো লিখতে থাকি। 1 দিয়ে ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে, 7, 8, 9, 10, 11, 12, 12 দ্বারা যাবে, 18 দ্বারা যাবে।
ওকে, 18-র পরে যাবেন, এতদিন আমরা জেনে গেছি যে 18 হচ্ছে 36-এর ঠিক অর্ধেক, তো 19 দ্বারা ডেফিনেটলি ভাগ যাওয়ার কোনো সুযোগ নেই, তো ডিরেক্ট 36 দ্বারা ভাগ যাবে। তো এই হচ্ছে আমাদের 36-এর গুণনীয়কের লিস্ট, যেগুলো দিয়ে 36 সংখ্যাকে ভাগ যায় সেগুলো। এখন আমরা 20-এরটা লিখে ফেলি। 1 2 4 5 10, 11 দিয়ে নিশ্চয়ই ভাগ যাচ্ছে না, কজ অর্ধেকে আমরা চলে আসছি। এই যে দেখো, এখন একটু চেক করে বলো তো এই দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে কোনগুলা কমন? কমনগুলো হচ্ছে, এক তো কমন ডেফিনেটলি, এক কমন, 2 কমন, তারপরে 4 কমন, আর কিন্তু কোনো কমন নেই। এখন বলো যতগুলো কমন এই তিনটার মধ্যে, দুইটা সংখ্যার মধ্যে যে গুণনীয়কগুলো কমন সেগুলো হচ্ছে 1 2 and 4। এগুলোর মধ্যে সবচেয়ে বড়কে 4, 4ই হচ্ছে তার গসাগু। এখন আসলে লসাগুর প্রশ্নে চলে আসি। লসাগু হচ্ছে সেই সংখ্যাটা যেই সংখ্যাটাকে ওই দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো ওই দুইটা সংখ্যা দিয়ে তো অনেক সংখ্যাকেই ভাগ করা যায়। যেমন ধরো আমি তো বলতেই পারি 2 এবং 5, এই দুইটা সংখ্যার লসাগু আমরা বের করব। 2 এবং 5 দিয়ে তো আমাদের 10কেও ভাগ যায়, 2 এবং 5 দিয়ে তো আমাদের 20কেও ভাগ যায়, 2 এবং 5 দিয়ে তো আমাদের 40কেও ভাগ যায়। আমরা কাকে নিব? এই সবগুলোই কিন্তু 2 এবং 5-এর কমন গুণিতক। 10ও 2 এবং 5-এর দুইটারই কমন গুণিতক, 20ও 2 এবং 5-এর কমন গুণিতক, 40ও 2 এবং 5-এর কমন গুণিতক, এবং এটা তো চলতেই থাকবে অনাদিকাল পর্যন্ত। সংখ্যা তো আসতেই থাকবে যেগুলাকে 2 এবং 5 দুইটা দ্বারাই ভাগ করা যায়। তো সেক্ষেত্রে আমাদের এখানে এই টার্মটা দেখা লাগবে, সেটা হচ্ছে আমাদের লিস্ট। লিস্ট মানে কি? সবচেয়ে ছোট। সাধারণ যে গুণিতক আছে এগুলো তো অনেক অসীম পর্যন্ত আমি পাবো হয়তো, কিন্তু যেটা সবচেয়ে ছোট ওই সাধারণগুলোর মধ্যে, সেটাকে আমি কি হিসেবে পিক করব? লসাগু বলবো। এই জন্য এটার নাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট সেটাই হচ্ছে আমাদের লসাগু। এখন এখানে তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, যেটা দিয়ে তোমরা লসাগু গসাগু একটা থেকে একটা বের করে ফেলতে পারবা। ওকে, খেয়াল করো, এই দুইটা সংখ্যা একটু অবশ্য বড় হয়ে গেছে, আমরা এটা নিয়ে কাজ করি। আমি একটা জুৎসই নাম্বার লাগতো, সেই ফর এক্সাম্পল আমরা কি নিয়ে কাজ করতে চাই। তার আগে আমি হিসাবটা বলে দিই তোমাদেরকে, কাহিনী কি। আচ্ছা, 36 এবং 20-এর লসাগু কত বলো তো? কত হতে পারে? মানে দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা কোনটা? একটু বড় হয়ে যাবে এটা অবশ্য, আমি একটু ছোট সংখ্যা দিয়ে চেক করে দেখি। মনে করেন আমি বললাম 4 এবং সে ফর এক্সাম্পল 8। ওকে, 4 এবং 8 এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে 4, কারণ 4ই হচ্ছে এই দুইটার কমন গুণনীয়ক, যেটা দিয়ে দুইটাকেই ভাগ যায়, এবং এটা সবচেয়ে বড়। 4কে কিন্তু 1 দ্বারা ভাগ যায়, 8কেও কিন্তু 1 দ্বারা ভাগ যায়, 2 দিয়ে 4 এবং 8 দুইটাকেই ভাগ যায়, 4 দিয়েও 4 এবং 8 দুইটাকেই ভাগ যায়, কিন্তু এই কমন গুণিতকগুলোর গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4, সেজন্য গসাগু হচ্ছে আমার কত? 4। লসাগুর ক্ষেত্রে আসো, এখন দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে এখানে 8, যেটা সবচেয়ে ছোট, কারণ এই দুইটা সংখ্যা দিয়ে তো 16কেও ভাগ যায়, কিন্তু 8কে আমরা কেন নেব? কাজ 8 হচ্ছে লঘিষ্ঠ। তাহলে এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 8 এবং গসাগু হচ্ছে 4। মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো তো, এই লসাগু এবং এই গসাগু এই দুইটা গুণ করলে যা আসে, আমাদের মেইন সংখ্যা দুইটাকে গুণ করলেও কিন্তু তাই আসে। এটা অবশ্য দেখতে একটু ফানি হয়ে গেছে, গসাগু 4 লসাগু 8 ওই দুইটা সংখ্যাই চলে আসছে। নর্মালি এরকমটা আসে না, আমি বাজে এক্সাম্পল নিয়েছি সেজন্য এমন আসছে, কিছু করার নাই। বাট এটা মাথায় রাখো, যে কোনো দুইটা সংখ্যার গুণফল ওই সংখ্যা দুইটার গসাগু এবং লসাগু এর গুণফলের সমান। ঠিক আছে, তো আমি লিখে দিই এখানে, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু ওই সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। এটা কেন বললাম? কারণ তুমি যদি একটা প্রোগ্রাম পারো যেটা দিয়ে আমরা গসাগু বের করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সংখ্যা দুটার গুণফলকে গসাগু দ্বারা ভাগ করে ফেললেই তুমি লসাগু পেয়ে যাচ্ছ, তোমার কিন্তু কাজ কমে গেল। অর্থাৎ আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, ধরো আমার দুইটা সংখ্যা হচ্ছে, সে ফর এক্সাম্পল আমাদের দুইটা সংখ্যা হচ্ছে n1 এবং n2। দুইটা সংখ্যা আমি তোমাকে দিলাম এই দুইটার লসাগু গসাগু দুইটাই বের করার জন্য। তো একটা সংখ্যা হচ্ছে নাম্বার 1, নাম 1, আর একটা সংখ্যা হচ্ছে নাম্বার 2। তো আমরা তো জানি এই সংখ্যা দুটার গুণফল সংখ্যা দুইটার লসাগু এবং
গসাগুয়ের গুণফলের সমান। তা আমার যদি জিসিটি বের করা ফেলতে পারি আমরা এলসিএম সমান কিভাবে পাবো? এলসিএম সমান বলতেই পারি নাম 1 ইন্টু নাম 2 ডিভাইডেড বাই জিসিডি। আমরা বাস্তবে কিন্তু সেই কাজটাই করব। আমরা শুধুমাত্র গসাগু বের করার কোড শিখব এবং সেটা দিয়ে আমরা লসাগুটা এই ম্যাথমেটিক্যাল অ্যাডভান্টেজটা আমরা ব্যবহার করে ফেলতে পারবো। সংখ্যা দুটোর গুণফলকে জিসিডি দ্বারা ভাগ করে ফেলবো, তাইলে আমরা লসাগুটা পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা, একজনের ফোনের চার্জ শেষ হয়ে গেছে, সে ক্লাস থেকে বের হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, রেকর্ড দেখবে সে। আচ্ছা, এখন তোমাদের কি গসাগু নির্ণয় করার আমাদের 9-7-8 মেবি আমরা শিখছিলাম, ওটা গসাগু বের করার একটা পদ্ধতিটা কি মনে আছে? একটু বলো তো। দুইটা সংখ্যার গসাগু বের করার একটা পদ্ধতি ছিল। আজকে কিন্তু আমি তোমাদেরকে ম্যাথ পড়াচ্ছি। বলো তো তাড়াতাড়ি বলো। আচ্ছা, আমি বলে দিই কাহিনী কি। খেয়াল করো, মনে করো দুইটা সংখ্যা হচ্ছে 7 এবং সে ফর এক্সাম্পল 7 না দিই, আমি দিলাম মনে করো 4 এবং 18। ওকে, 4 এবং 18 আমরা গসাগু বের করব। কিভাবে করব খেয়াল করবা। আমরা প্রথমে 4 দ্বারা 18কে ভাগ করব। ওকে, 4 দ্বারা আমরা 18কে ভাগ করব। তো খেয়াল করে কি আসতেছে, 4 4 16, হাতে থাকলো কত? 2। তারপর এই 2 দ্বারা আমরা আবার এই 4কে ভাগ করব। তাহলে এই যে 2 দিয়ে 4কে ভাগ করতেছি, 2 2 গুণে 4, ভাগশেষ 0। আমরা কিন্তু সেটারই ওয়েট করতেছিলাম যে আমাদের যখনই ভাগশেষ 0 চলে আসবে, ওই মুহূর্তে আমাদের যে ভাজকটা ছিল দ্যাট ইজ আওয়ার জিসিডি। তাহলে জিনিসটা কি, আমাদের অ্যালগরিদমটা কি, আসলে আমরা ভাগ করতে থাকবো, একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো। পরের বার মানে ওই ভাগের ক্ষেত্রে যেটা ভাগশেষ আসবে, পরের বার সেটা হয়ে যাবে ভাজক, আর আগের বার যেটা ভাজক ছিল পরের বার সেটা হয়ে যাবে আমাদের কি, ভাজ্য। যদি এখানে 4 4 মিক্সড হয়ে গেছে, আমি 4 4 সরাই দিই, 4 4 হবে এরকম ছাড়া একটা নিয়ে আসি। মনে করে আমি দিলাম 5 and 17, এটা দিয়ে কাজ করি আমরা। দেখো 5 দ্বারা যদি আমরা 17কে ভাগ করি, আচ্ছা কাজ করি 3 আর 17 নেই, 3 দ্বারা যদি 17কে ভাগ করি কি আসবে, 3 5 15, 17 থেকে 15 গেলে 2, তারপরে কি। এখন খেয়াল করো, এখন ভাগশেষ হচ্ছে আমাদের 2 আর ভাজক ছিল আমাদের 3। পরের স্টেপে 2 হয়ে যাবে আমাদের ভাজক, আর আগের বার যেটা ভাজক ছিল সেটা হয়ে যাবে ভাজ্য। মানে এটাকে আমরা এখন ভাগ করব, ভাগ করলাম 2 একে 2, 1। এখন ভাগশেষ 1, তো এখন পরের স্টেপে আমাদের 1 হয়ে যাবে ভাজক আর 2 হয়ে যাবে আমাদের ভাজ্য। সো 2 একে 2, হাতে 0। তো যখনই আমার হাতে 0 চলে আসছে বা ভাগশেষ 0, ওই মুহূর্তে আমাদের যে সংখ্যাটা ভাজক ছিল সেটাই হচ্ছে আমাদের কি, জিসিডি। এই হচ্ছে মেথডটা। তার মানে খেয়াল করো, প্রত্যেকবার এখানে কিন্তু তুমি লুপ চালাবা, বুঝতেছই, একই কাজ বারবার করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে বারবার, এবং বারবার কিন্তু তোমার ভাজক এবং ভাজ্য আপডেট করতে হচ্ছে। আগের বার যেটা ভাজক ছিল পরের বার সেটা ভাজ্য, আগের আগের ভাগের ক্ষেত্রে যেটা ভাগশেষ ছিল পরের বার সেটাই ভাজক। তো এই যে একটা তোমার সোয়াপ করতে হচ্ছে জিনিসগুলোকে। সোয়াপ মানে হচ্ছে তুমি একটা জায়গায় একটা ভ্যালু নিয়ে আসবা, কারণ তুমি তো ভেরিয়েবল ইউজ করবা। তুমি মনে করো একটা ভেরিয়েবলকে বললা এ এবং একটা ভেরিয়েবলকে বললা বি। মনে করো তুমি এ কে বি দ্বারা ভাগ করবা, সরি বি কে এ দ্বারা ভাগ করবা। তা আগের বার যেটা এ ছিল, আগের বার যেটা বি ছিল, পরের বার তো নিশ্চয়ই আগের এটার ভ্যালু আর এ নাই, পরের বার আমার চেঞ্জ হয়ে গেছে, কারণ খেয়াল করো এখন তো একটা ভাগশেষ আসবে। পরের বার কিন্তু ভাগশেষটাই এ হয়ে যেতে হবে, কারণ আমরা এ দ্বারা ভাগ করে থাকি। আর পরের বার এই এটাই বি হয়ে যাবে, কারণ আমরা এটাকে ভাগ করবো এখন। তো এই যে একটা ট্রানজিশন,
এই জিনিসটার কোড আমি চাচ্ছি তোমরা নিজেরা করো, মানে নিজের খাতায় একটু ট্রাই করো যে জিসিডি বের করার যে মেথডটা আমি তো তোমাদেরকে পুরোটাই বুঝাই দিলাম যে এ কে বি বানাই দিতে হবে, বি কে মানে আগের বারে যেটা আর ছিল পরের বার সেটা হয়ে যাবে আমাদের এ, আর আগের বার যেটা বি ছিল সরি এ ছিল পরের বার সেটা হয়ে যাবে আমাদের বি। ওকে, এই যে কাজটা বারবার করতে হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগশেষ শূন্য আসে, আর যখনই ভাগশেষ শূন্য আসে ওই সময়ে যে আমাদের ভাজক সেই হচ্ছে আমাদের গসাগু। তো আমি আশা করি এই কোডটা বা এই প্রোগ্রামটা তোমরা খাতা কলমে ট্রেস করতে পারবা। ওকে, সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। অবশ্যই নেট যদি সার্চ করো কোড তো পাবাই, তা আমি চাচ্ছি তোমরা নিজেরা করো। HW C program for GCD বের করার তুমি কোডটা বের করবা, সেটাই তোমাদের হোমওয়ার্ক। ওকে, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ইন্টারেস্টিং টপিকের উপর প্রবলেম দেখব। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা কথা বলবো। অর্শান তুমি যদি কোড করতে পারো ভালো, আর খাতায় যদি করো লজিক যদি ঠিক থাকে আমি দেখে বলবো যে হয়েছে কি হয়নি। ওকে, আর হচ্ছে কোড করে তো তুমি নিজে চেক করতে পারবা যে তোমার প্রোগ্রামটা সঠিক মতো আনসার দিতে পারে কিনা। তুমি 2 এবং 4 গসাগু বলে দিলেও সে 3, তাহলে তো হবে না। গসাগু যদি 2 বলে তাহলে আনসার কারেক্ট। ওকে, সো যদি কোড করার সুযোগ থাকে, এবং ডেফিনেটলি আছে, স্মার্টফোন দিয়েই তো দেখতেছো যাই দেখার ক্লাসগুলা, তো নিশ্চয়ই কোডিং সি অ্যাপটা ইনস্টল করা আছে অ্যাটলিস্ট, আর পিসি থাকলে তো কোড ব্লকস আছে, ট্রাই করতে পারো, ভাল লাগবে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ ফ্রি হয়ে রাতে। আল্লাহ হাফিজ।